ওকে, সবাইকে গুড ইভিনিং। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. স্যার ওকে, মানে একবারে পুরো ক্লিয়ার, তাই তো আমার কথা? পুরো ক্লিয়ার? Hmm. ওকে, তো আজকে আমাদের আইটি সিস্টেমে ক্লাস, তাই না? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে আইটি সিস্টেমে ক্লাস, আর সবাই আমাকে চেনো, মানে বাই নেম চেনো, তাই তো? না চেনো না আমাকে? বলো অনিমেষ, বলো। স্যার অনিমেষের কথাগুলো কেটে যাচ্ছে। বেশ, বাকিরা কেউ আমাকে চেনো? সঞ্চিত আমাকে চেনে। উম, সঞ্চিত আমাকে চেনে কারণ ও সি আর পাইথন করেছে আগের সেমিস্টারে। আর আর বাকিরা কেউ চেনে আমাকে? এই উর্মি কুন্ডু, তোমার প্রোফাইলটা ওটা তোমার নামে তুমি জয়েন করেছো না অন্য কোনো অ্যাকাউন্ট থেকে জয়েন করেছো? উর্মি কুন্ডু। স্যার এটা আমার নামই, আমার ভালো নাম সুচিস্মিতা, কিন্তু ডাকনাম উর্মি, আচ্ছা সেজন্য আচ্ছা তো উর্মি কুণ্ডুতেই করা। আচ্ছা 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 আচ্ছা। আমি ওই জন্য দেখছি যে আমি নামটা আননোন লাগছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, চলো আমাকে পরে চিনবে, পরে জানবে, আরো অনেক কিছু জানতে পারবে সিনিয়রদের থেকে। যাই হোক, আহ, আজকে আমাদের আইটি সিস্টেমের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসটা আমরা একটু নতুন জিনিস শিখবো। আর এই সাবজেক্ট, হ্যাঁ, আমি তার আগে একটু জেনে নিই তোমাদের ডিপার্টমেন্ট কি কি একটু জেনে নিই আমি একটু সবার। আমি যেমন সঞ্চিতার জানি, সুচিস্মিতা তোমারও তো কম্পিউটার সায়েন্স, সরোজ। বাকিদের একটু ডিপার্টমেন্টগুলো একটু যদি আমাকে বলো, বাকিদের ডিপার্টমেন্টগুলো যদি একটু বলো আমাকে। Mechanical department. সোমনাথে মেকা, হ্যাঁ, Yes. আচ্ছা, ইলেকট্রিক্যাল সরোজের। সুজয়, স্যার আমারও ইলেকট্রিক্যাল। তোমারও ইলেকট্রিক্যাল। হ্যাঁ স্যার। সুরজিতের স্যার কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। অনিমেষের অনিমেষ মেকানিক্যাল বললে? হ্যাঁ আচ্ছা, সুচিস্মিতার কম্পিউটার সায়েন্স, তাই তো? আর এদিকে সঞ্চিতার তো কম্পিউটার সায়েন্স। সবারই ডিপার্টমেন্ট জানা গেল। যাই হোক, তো একটু ক্লাসটা, সবাই একটু রেগুলারলি ক্লাসটা করবে। আমাদের এই উইকে আবার সরস্বতী পূজা আছে, তো সেখানে আবার দুদিন হয়তো ছুটি থাকবে সরস্বতী পূজার জন্য। বা আমরা ক্লাস নিলেও তোমরা হয়তো ক্লাস করবে না, বা ওই সময়টা আমরাও ক্লাস নেব না, কারণ আমরা সরস্বতীকে নিয়েই তো আমরা সবসময় আছি। তো সেই কারণের জন্য তো ক্লাস কিন্তু ফুল ফেজে আমাদের স্টার্ট হয়ে যাবে। আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। কালকে যদি কোনো ক্লাস থাকে সেই ক্লাসটাও চলবে, বা নেক্সট যে ক্লাসগুলো, সমস্ত ক্লাসগুলি অ্যালোকেট হয়ে গেছে, তোমরা শিডিউলও পেয়ে গেছো ডেসক্রিপশনস থেকে। তো সব ক্লাসগুলি সমান একই রকম ভাবেই চলবে প্যারালি। ক্লাসটা কিন্তু একটু করতে হবে, কারণ সেকেন্ড সেমিস্টার কিন্তু মানে খুব টাফ। ওকে, সেকেন্ড সেমিস্টার কিন্তু খুব টাফ, বিশেষ করে ফিজিক্স বলো, এদিকে মেকানিক্স বলো, ম্যাথামেটিক্স বলো, কোশ্চেন কিন্তু যথেষ্ট মানে চাপের কোশ্চেন হয়। আর এই সেকেন্ড সেমিস্টারে কিন্তু অনেক স্টুডেন্ট সাপ্লি পায়, তোমরা নিশ্চয়ই জানো। ইভেন ফার্স্ট সেমিস্টারও এবারে অনেক স্টুডেন্ট সাপ্লি পেয়েছে, কিছুটা স্টুডেন্টদের ভুলে, কিছুটা আমরা যাদের আন্ডারে আছি, যে কাউন্সিলের আন্ডারে। তো কোনো না কোনো দিক থেকে তো একটা প্রবলেম হয়েছে বলেই এত সাপ্লি এসছে। যাই হোক, সেসব বিষয় নিয়ে ডিসকাশন করাটা ঠিক নয়। তো একটু ভালো করে পড়তে হবে। আর যেটা যেটা আমি যেটা এনসিওর করতে পারি সেটা হচ্ছে যে যদি তোমরা ভালো করে ক্লাসটা করো, যদি তোমরা ক্লাসটা ফলো আপ করো, তাহলে অবশ্যই পাস করা নিয়ে কোনো চিন্তা থাকবে না। ভালো রেজাল্ট হবে। একটু ক্লাসটাকে ফলো করতে হবে রেগুলার বেসিসে। আর আজকে আমি ক্লাসরুমের লিঙ্কগুলো তোমাদের গ্রুপে প্রোভাইড করব। সবাই একটু ক্লাসরুমে জয়েন করে যাবে, কারণ লেকচার ভিডিওস, তার রেকর্ডিং, তার নোটস সবকিছু কিন্তু ক্লাসরুমেই শেয়ার করা হবে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো এখন ক্লাসরুম ক্রিয়েট হয়নি বলে আমরা কোনো ভিডিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, বা তোমাদের অনুপম স্যার ম্যাথ নিয়েছে, উনিও ভিডিও দিয়েছেন।
আর আমি আগে আইটি সিস্টেমে দুটো ভিডিও শেয়ার করেছিলাম, একটা হচ্ছে ডেটা ভার্সেস ইনফরমেশনস, আর এফটিপিলি ডিজিটাল পার্টের একটা ভিডিও শেয়ার করেছিলাম। সবাই নিশ্চয়ই দেখে নিয়েছো ভিডিওটা, সবাই দেখে অনেকে বুঝতে পেরেছো, রিপ্লাই করেছো। তো সবার দেখা হয়ে গেছে তো? ওই দুটো ভিডিও সবাই দেখে নিয়েছো? কেমন লেগেছে সবার? একটু রিপ্লাই করো যারা দেখেছো, যারা দেখেছো তারা বুঝতে পেরেছো কিনা, একটু রিপ্লাই করো। আইটি সিস্টেমটা আমি বুঝতে ওকে। আর ক্লাসটা কিন্তু স্যার দেখেছি কিছু কিছু জায়গায় একটু ডাউট রয়েছে। ওটা তো লাইভ হবে ধরে নাও, লাইভে তো ওই জায়গাগুলো তো মানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? মানে জাস্ট তোমাদের শুরু হয়নি বলে আমি কিছু ভিডিওস দিয়ে তোমাদেরকে এনগেজ করার চেষ্টা করেছিলাম, আর কিছু না। তো সেই যে জায়গাগুলো ডাউট আছে সেগুলো তো আমি অবশ্যই ক্লারিফাই করব, বা সে কোনো ডাউট থাকবে না, কোনো ডাউট রাখবে না এখন থেকে, ওকে? তো সেটা তো নিয়ে কোনো সমস্যা নেই। সেইগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করব, সব মানে সব দিক থেকেই, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, আর বেশি কথা না বলে আমরা শুরু করি। তো আইটি সিস্টেম সাবজেক্টটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট, যারা কম্পিউটার সায়েন্স তাদের জন্য তো অবশ্যই, তার সঙ্গে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা আছো, কারণ সবারই কিন্তু কম্পিউটার রিলেটেড সাবজেক্ট কিন্তু থাকবে তোমাদের সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে। মেকানিক্যাল সিভিলের ক্ষেত্রে অটোক্যাড থাকবে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে মাইক্রো প্রসেসর থাকবে। তো অতএব কম্পিউটারের বেসিক নলেজ তো অবশ্যই জানা দরকার। আর আজকে বর্তমান দিনে তোমরা নিশ্চয়ই জানো যে আজকে কোর সেক্টরে জব কিন্তু খুব কম, বিশেষ করে ইলেকট্রিক্যাল বলো বা মেকানিক্যালে তোমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জব আছে, কিন্তু সেটা অনেক বাইরে গিয়ে জব করতে হবে, বাইরে যেতে হবে। কিন্তু আজকে যদি তুমি আইটির যদি তুমি গ্রোথ বলো, তো আইটির গ্রোথ কিন্তু সব থেকে ভালো, বা জব অপরচুনিটি অবশ্যই আইটির অনেক ভালো, মানে আদার ডিপার্টমেন্টের থেকে। তো তার জন্য আজকে বর্তমান দিনে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ছেড়েও মানে ডিপ্লোমা কমপ্লিট করেছে তারা কিন্তু সবাই বিটেকে অ্যাডমিশন নিয়েছে কম্পিউটার সায়েন্সে বা আইটিতে। তো এরকম কিন্তু প্রচুর সিনারিও আমার কাছে আছে, মানে অনেক এক্সাম্পল আমার কাছে আছে, যে স্টুডেন্টগুলো আমার বিটেকের ব্যাচে পড়ে। তো যাই হোক, তো তোমরা অবশ্যই ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলোকে অবশ্যই পড়বে, তার সাথে মানে যখন তোমরা থার্ড সেমিস্টার হবে বা থার্ড থেকে অনওয়ার্ডস আপ টু 6 পর্যন্ত, তার সঙ্গে চেষ্টা করবে যে কম্পিউটার সায়েন্সের কিছু সাবজেক্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা জেনে রাখা দরকার ইন ফিউচার। কারণ যদি তুমি চাও যে ডিপ্লোমা পাস করার পর তুমি আইটিতে শিফট করবে, তো তার জন্য কিন্তু প্রিপারেশনসটা তোমাকে 3 বছর সময়ের মধ্যেই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে রাখা, ওকে, একটু ওয়েব ডেভেলপমেন্ট শিখে রাখা, এগুলো শিখলে তোমার পরে কিন্তু কোনো মানে ছোট কোনো স্টার্ট আপ কোম্পানিতে, আইটি কোম্পানিতে জব পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি সবাইকে সেটা সাজেস্ট করব, সবাই কিন্তু এই দিকটা একটু মানে চিন্তা করবে, ওকে? তো এটা আমি কারেন্ট যেটা ট্রেন্ড এখন সেটা রেসপেক্টিভ বললাম কথাগুলো। তো সেটাকে অবশ্যই যদি একটু ফলো আপ করো তোমাদের পক্ষে সেটা ভালো হবে। মানে যারা মানে সিএসআইটি যাদের ব্যাকগ্রাউন্ড নয়, যাদের সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে কথাটা আমি আরো বলছি, ওকে? তো যাই হোক, আমাদের আইটি সিস্টেমের সাবজেক্ট, আমি আইটি সিস্টেমের পার্টটা পড়াবো পুরোটা, তার সাথে তোমাদের যে এফটিপিলি ডিজিটাল যে পার্টটা আছে, কারণ এফটিপিলি ডিজিটাল পার্টটা কিন্তু তোমার কমন আছে, ওই পার্টটা কিন্তু আইটি সিস্টেমেও আছে। এটা আবার কে জয়েন করছে? বিডি দাস বলে, সবাই একটু নামে জয়েন করবে, তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা কে এখন জয়েন করলে? বিডি দাস বলে। স্যার আমি বর্ষা বলছি। ও, বর্ষা, বর্ষা দাস, আমি বুঝতে পারি না যে তোমার শর্টে নামগুলো দেওয়া আছে, ওকে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা প্রথম দিন, আর তোমরা একটু সবার সাথে একটু সিলেবাসটা নিয়ে আমরা একটু ডিসকাশন করি যে কি আছে অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে। সেকেন্ড সেমিস্টারে আইটি সিস্টেমে সিলেবাসটা কিন্তু অনেকটা লেন্থি সিলেবাস, আর অনেকটা বড় বা লেন্থি সিলেবাস। কারণ এই একটা সাবজেক্টের মধ্যে ডিফারেন্ট সাবজেক্টের কনসেপ্ট আছে কম্পিউটার সায়েন্সে। যেমন প্রথম দিকে বেসিক ইন্টারনেট স্কিল আছে, তো এই ইন্টারনেট স্কিল মানে ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়, এগুলো আমরা ডিসকাশন করবো। আমরা সবাই জানি আমরা ব্রাউজার নিয়ে আমরা সারাদিন ধরে ব্রাউজারেই আমরা কাজ করে থাকি, তাই না? গুগল ক্রোম, আমরা এইসব নিয়ে কাজ করি, বা সেখানে আমরা নেট সার্ফিং করি। আমরা তো গুগল তো আমরা সবসময় ইউজ করছি, দ্যাট ইজ আ সার্চ ইঞ্জিন। তো যেখান থেকে আমরা আমাদের সার্চ টপিক দিয়ে আমরা কিছু সার্চ করতে পারি। তো পপুলার সার্চ ইঞ্জিন তো গুগল, বিং সার্চ, ইয়াহু সার্চ, সবকিছু সার্চ ইঞ্জিন। আর এখানে দেওয়া আছে অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিটাল ইন্ডিয়া পোর্টাল, স্টেট অ্যান্ড ন্যাশনাল পোর্টাল অ্যান্ড কলেজ পোর্টালস। মানে তোমরা ওয়েবসাইট
ডিফারেন্ট কলেজের ওয়েবসাইট তোমরা একটু ভিজিট করতে বলছে, যেখান থেকে তোমরা একটা ওয়েবসাইটের মধ্যে কি কি পেজ থাকে, কোন সেকশনে ক্লিক করলে আমরা কোথায় রিডাইরেক্ট হই কোন পেজে, সেগুলোকে জাস্ট একটু তার একটু অ্যাওয়ারনেস। ওকে, আর আমি ডিজিটাল ইন্ডিয়া পোর্টালে আমি অ্যাওয়ারনেস এর জন্য আমি কোনো একদিন আমি 0.5 ঘন্টা থেকে 40 মিনিট আমি ছোট্ট একটা কনসেপ্টের উপরে আমি ডিসকাশন করব যে ডিজিটাল ইন্ডিয়া পোর্টালসের কি কি জিনিস আছে বা কি আমাদের বেনিফিট প্রোভাইড করে ডিজিটাল ইন্ডিয়া। ওকে, এটা আমাদের একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট ডিজিটাল ইন্ডিয়া, তো সেখানে আমরা সেগুলো আমরা ডিসকাশন করব। আর ব্রাউজার কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন তার এক্সাম্পল, সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায় সেটা আমরা ডিসকাশন করব। আমরা তার বেসিক পার্টটুকু সবাই আমরা জানি, ব্রাউজারের ডিফারেন্ট এক্সাম্পল বা সার্চ ইঞ্জিনের ডিফারেন্ট এক্সাম্পল। এটা বেসিক ইন্টারনেট একটা স্কিল আছে। আর এখানে একটু জানতে হবে যে হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ নেটওয়ার্ক। ওকে, ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক, যেমন ল্যান, ম্যান, ওয়ান, আমরা সবাই নাম শুনেছি হয়তো, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো সেখানে টাইপস অফ নেটওয়ার্ক নিয়ে একটু জানতে হবে। আর ইন্টারনেট বলতে কি বোঝায়, ইন্ট্রানেট বলতে কি বোঝায়। ওকে, তো এই সমস্ত প্রোটোকল কি, হ্যাঁ, এইচটিটিপি প্রোটোকলের কাজ কি। আমরা যখন কোনো ওয়েবসাইট যখন আমরা মানে যখন কোনো আমি ইউআরএল যখন আমরা টাইপ করি, তখন দেখবে আমি ইউআরএলটা তোমার ওটা আমি না দিলেও কিন্তু আমাদের অটোমেটিক চলে আসে যে https:// দিয়ে তোমার সাইটটা তোমার অ্যাড্রেসটা আসে, তাই না? তো https কি কাজ করে অ্যাকচুয়ালি, http আর https এর মধ্যে কি ডিফারেন্স, একটা সিকিউর একটা সিকিউর নয়। তো সেই পার্টগুলো কিন্তু আমরা যখন আমরা ইন্টারনেট যখন পড়বো তখন সেখানে আমরা এগুলোকে এই প্রথম বেসিক ইন্টারনেট স্কিল এই পার্টটা কিন্তু আমরা ডিসকাশন করবো। আমাদের হয়তো 30 মিনিটস থেকে 40 মিনিটস টাইম লাগবে এটাকে ডিসকাশন করতে। এটার মধ্যে খুব বেশি পার্ট নেই, আমি যে টপিকগুলো বললাম সেই টপিক থেকে কিন্তু 2-1 নাম্বারের করে কোশ্চেন আসে যে হোয়াট ইজ ব্রাউজার, গিভ সাম এক্সাম্পল অফ আ ব্রাউজার, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, ওকে, গিভ সাম এক্সাম্পল অফ আ সার্চ ইঞ্জিন, এই সমস্ত টুকটাক কোশ্চেন, হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ নেটওয়ার্ক, তো এগুলো আমরা কিন্তু ডিসকাশন করবো বেসিক কনসেপ্টে। তারপর আমাদের যেটা মেন যেটা চ্যাপ্টার রয়েছে ইউনিট 1-এ সবাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস। ওকে, এই নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস এর মধ্যে আমাদের বেসিক নাম্বার সিস্টেমের কনসেপ্ট আছে, তাদের কনভার্সন আছে। আমরা এখানে নাম্বার সিস্টেম পড়বো, তার কনভার্সন পড়বো। আর ডিফারেন্ট টাইপস এর কোড আছে, বিসিডি কোড, গ্রে কোড, XS3 কোড, সাইক্লিক কোড, কোড কনভার্সন, একটা কোড থেকে একটা কোডে আমরা কিভাবে কনভার্ট করবো, ASCII কোড, EBC DIC কোড। ওকে, এটা আমরা পড়বো। আমরা এখানে বাইনারি অ্যারিথমেটিক পড়বো, যে দুটো বাইনারি নাম্বারের মধ্যে কি করে অ্যাডিশন করতে হয়, কি করে সাবট্রাকশন করতে হয়, একটা বাইনারি নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, সাইন নাম্বার বা আনসাইন নাম্বার, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয়। তো এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইজি কনসেপ্ট, যদি একটু বুঝতে পারো এর থেকে সহজ জিনিস নেই আর। আর তারপর আছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, যেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট। এখানে বুলিয়ান অ্যালজেব্রা, গেটস, ওকে, ডিমর্গানস থিওরেম, বেসিক পার্টটুকু এখানে আছে। আর এফটিপিলি এর মধ্যে আরেকটু এলাবোরেট করা আছে। তো এই পুরো পার্টটা কিন্তু আমি এফটিপিলি পার্টটাও কিন্তু আমাদের কভার হয়ে যাবে আইটি সিস্টেমের সাথে। ওকে, তো এটা পুরোটাই আমরা পড়বো। খুব সুন্দর, মানে সুন্দর একটা কনসেপ্ট। আর এই চ্যাপ্টারটা খুব বড় একটা চ্যাপ্টার, এটা পড়তে আমাদের 3টে থেকে 4টে ক্লাস তো লাগবেই এই পুরো চ্যাপ্টারটা কভার করতে। ওকে, 5টাও লাগতে পারে, মানে এতটাই বড় চ্যাপ্টার। এখানে কিন্তু কোশ্চেন থাকে পরীক্ষায়। ওকে, এখানে কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন থাকে, অ্যাটলিস্ট 10 to 15 মার্কসের কোশ্চেন থাকে এই নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস থেকে। ওকে, 10 থেকে 15 মার্কসের কোশ্চেন থাকে। আর পরীক্ষার আগে আমি যে কোশ্চেন্স গুলো বলবো সেগুলো একটু ভালো করে পড়বে। আর সেখান থেকে কিন্তু কোশ্চেন্স থাকবে, আমি যা পড়াবো, যা নোটস দেবো, আমি যা সাজেশনে দেবো, সেখান থেকেই কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো এটা নাম্বার সিস্টেম অ্যান্ড কোডস। তারপরে আছে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস। তো এখানে ডিফারেন্ট যে কম্পোনেন্টগুলো তোমরা সবাই জানো, যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, হ্যাঁ, সফটওয়্যার বলতে কি বোঝায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার কি, মানে টাইপস অফ সফটওয়্যার। এই পার্টটা কিন্তু তোমার রয়েছে ইউনিট 1 এর মধ্যে, জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট। আমরা সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্সিয়েট করবো, এই সমস্ত পার্টটা এখানে রয়েছে। ইউনিট 2-তে আছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম কিন্তু তোমার কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট, 4th সেমিস্টারের একটা সাবজেক্ট কিন্তু অপারেটিং সিস্টেম। সেখানে একটু জাস্ট পার্ট এখানে উঠিয়ে দিয়েছে, ইউনিট 2 করে দিয়েছে। অ্যালগোরিদম ফ্লো চার্ট, যেটা কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অ্যালগোরিদম ফ্লো চার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আর সেই কনসেপ্টটা কিন্তু এখানে তোমার দেওয়া আছে ইউনিট 3-তে, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট। এখান থেকেও কিন্তু কোশ্চেন্স আসে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট। এটা হচ্ছে ইউনিট 3। তারপর ইউনিটটা ভুল করেছে, এখানে ইউনিট 4 হবে এটা অ্যাকচুয়ালি। ইউনিট 4-এ তোমার আছে HTML, ইউনিট 4-এ HTML, CSS, তার সাথে তোমার জাভাস্ক্রিপ্ট। ওকে, এটা তোমার হচ্ছে ইউনিট 4। আর ইউনিট 5-এ আছে তোমার ওই নেটওয়ার্ক সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি কিছু কনসেপ্ট। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস।
তো প্রত্যেকটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু শেখার জিনিস আছে। আর এখানে HTML, জাভাস্ক্রিপ্ট আর CSS টা একটু ভালো করে শিখতে হবে, তাহলে হয়তো আমরা কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকেও কিন্তু আমরা যেতে পারি। ওকে, সেখানে কিন্তু আমরা এগুলো শিখবো যে CSS দিয়ে কি করে আমরা স্টাইলিং মানে স্টাইল আমরা প্রোভাইড করি আমাদের ওয়েব পেজে, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে ভ্যালিডেশন চেক করি, আর আমাদের এদিকে HTML দিয়ে আমরা কি করে কোনো স্ট্যাটিক ওয়েব পেজকে ডিজাইন করতে পারি। তো তিনটে বেসিক আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কিন্তু বেসিক কনসেপ্ট সবার দরকার। যারা ওয়েব ডেভেলপমেন্ট হয়তো করবে এর পরে হয়তো, বা তোমাদের মানে পড়ার জন্য তো পড়তে হবে, তোমাদের সাবজেক্টে আসে, এখান থেকে কিন্তু কোশ্চেনও আসে HTML, জাভাস্ক্রিপ্ট, CSS থেকে। আর এই HTML, জাভাস্ক্রিপ্ট আর CSS টা কিন্তু পুরোটা আমরা প্র্যাকটিক্যাল করব। ওকে, আমি কিন্তু এখানে হ্যান্ডস অন করবো, আমরা হ্যান্ডস অন করে দেখবো প্রতিটা ট্যাগের কি কাজ, CSS কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, পুরো কনসেপ্ট কিন্তু আমরা এখানে দেখবো পুরোপুরি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ওয়েতে। তো একটু ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, নাহলে কিন্তু আগের ক্লাসে কি হয়েছে সেটা কিন্তু নেক্সট ক্লাসে আর বুঝতে পারবে না। এটা একটা বিষয়। আর ইউনিট 5টা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, কারণ এখন সাইবার সিকিউরিটি ডিমান্ড তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ডিমান্ড এখন সাইবার সিকিউরিটি। এটা একটা ফিল্ড অ্যাকচুয়ালি, এখন বিটেকও করা যায় তোমার সাইবার সিকিউরিটি নিয়ে। তো সাইবার সিকিউরিটি প্রচুর ডিমান্ড, আর সাইবার সিকিউরিটি তোমার মানে প্রফেশনাল বা যারা তোমার পাস আউট হয়ে বেরোচ্ছে তার সংখ্যাটা কিন্তু অনেক কম, মানে লাইক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা লাইক মেকানিক্যাল বা লাইক ইলেকট্রিক্যাল। তো অতএব ডিমান্ড তোমার প্রচুর, আর নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু কম পাস আউট হচ্ছে। তো সেখানে যারাই তোমার পাস আউট হয়ে বেরোচ্ছে, একটু নলেজ থাকলে তারা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ভালো ভালো কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আর সেখানে কিন্তু প্যাকেজটাও কিন্তু খুব হাই। ওকে, তো অবশ্যই সাইবার সিকিউরিটি একটা ডোমেন কম্পিউটার সায়েন্সের। তো এটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের বলে নয়, কারণ কম্পিউটার সায়েন্সের প্রত্যেকটা ডোমেনে কিন্তু সবার জন্য ওপেন, যে আমি ইলেকট্রিক্যাল বলে আমি ওই ডোমেন আমি ওখানে সুইচ করতে পারবো না বা আমি এটা শিখতে পারবো তা কিন্তু নয়। ওকে, আজকে তোমার ধরো এথিক্যাল হ্যাকার হয়তো মানে তুমি হয়তো হাতে গুনে পাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো এথিক্যাল হ্যাকার আছে। ওকে, তো এই এথিক্যাল হ্যাকিং কিন্তু তোমার কিন্তু সার্টিফিকেশন করা যায়, আর সেখানে একটা মানে টাফ একটা এক্সামিনেশন হয় এথিক্যাল হ্যাকিং এর উপরে। তো সেটাও কিন্তু তোমরা চাইলে তো ওটাও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে সাইবার সিকিউরিটি ডোমেনে। ওকে, কারণ আজকে এটা এথিক্যাল হ্যাকারের কিন্তু প্রচুর ডিমান্ড মার্কেটে। ওকে, প্রচুর ডিমান্ড। সে যে কোনো কোম্পানি কিন্তু তার ওয়েবসাইট বলো, তার সার্ভার বলো, বা তার সিকিউরিটি বলো, সবকিছু কিন্তু তাও ওই এথিক্যাল হ্যাকাররা কিন্তু মেনটেন করে। ওকে, যাই হোক, তো এই হচ্ছে ওভারঅল সিলেবাসের একটা মানে ওভারভিউ। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে আজকে আমরা স্টার্ট করব। আজকে আমাদের ডে 1 ফার্স্ট ডে ক্লাস। আজকে আমরা নাম্বার সিস্টেমের বেসিকটা দিয়ে আমরা শুরু করব। নাম্বার সিস্টেম আমরা শুরু করব, যতগুলো নাম্বার সিস্টেম কভার করতে পারি আমরা কভার করব। ওকে, চলো। আমার বোর্ডটা সবার কাছে ভিউ হচ্ছে, তাই তো? বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ আমার? আমার এই বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ? আমি যেখানে বোর্ড ওয়ার্ক করবো অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তো প্রথম দিকটা আমরা একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্টগুলো বলছিলাম। তো এটা তোমাদের পক্ষে অবশ্যই বেনিফিশিয়াল যদি এটাকে তোমরা মানে ভাবতে পারো, জিনিসটাকে নিয়ে ভাবতে হবে কিন্তু, কারণ এখন কিন্তু অনেক কম্পিটিশনের মার্কেট। এখন কিন্তু মাল্টি ট্যালেন্টেড হতে হবে, যে আমি যে ডিপার্টমেন্ট নিয়ে পড়ছি আমি সেই ডিপার্টমেন্ট নিয়েই থাকবো, আমাকে কিন্তু একটু অন্যদিকে চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু কম্পিটিশনের মার্কেট কিন্তু আমরা কিন্তু সেখানে হারিয়ে যাবো সেই কম্পিটিশনে। অর্থাৎ কম্পিটিশনে টিকে থাকতে গেলে কিন্তু আমাদেরকে শিখতে হবে, জানতে হবে ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট কনসেপ্ট। ওকে, যাই হোক, তো আমরা ফার্স্টে তোমার নাম্বার সিস্টেম দিয়ে আমরা শুরু করব। নাম্বার সিস্টেম খুব ইজি একটা কনসেপ্ট। প্রথমে আমি একটু নাম্বার সিস্টেমের একটু থিওরিটিক্যাল পার্ট ডিসকাশন করব, দেন আমরা নাম্বার সিস্টেমের কিছু নিউমেরিক্যাল কনসেপ্টে চলে আসবো। খুব ইন্টারেস্টিং ম্যাথামেটিক্সের কনসেপ্ট অনেকটা। তো কম্পিউটার সায়েন্সে নাম্বার সিস্টেম হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস বা একটা ওয়ে, যার হেল্প নিয়ে আমরা কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা তাকে ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাকে আমরা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট ইজ আ নাম্বার সিস্টেম। ওকে, তো এবার আমাদের কম্পিউটার সিস্টেম বেসিক্যালি দুটো ডিজিটকে সে চেনে বা জানে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে আমরা যখন আমাদের কম্পিউটারে যখন আমরা কিবোর্ড নিয়ে কাজ করি বা কিবোর্ড থেকে যখন আমরা ইনপুট প্রোভাইড করি, তখন তো কিবোর্ড থেকে আমরা ইনপুট দিই, হয়তো ধরে নাও আমরা হয়তো কিবোর্ড থেকে হয়তো কোনো ক্যারেক্টারকে ইনপুট দিলাম, হয়তো ABCD টাইপ করেছি, বা হয়তো ধরুন আমি 0 1 2 টাইপ করেছি। তো আমি কিবোর্ড থেকে যদি 5 ইনপুট করি, তাহলে আমার এই 5টা নিশ্চয়ই আমার কম্পিউটারে যে CPU আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে নিশ্চয়ই বুঝতে পারবে না যে তুমি 5 দিয়েছো না কি দিয়েছো। সে তো 5 বোঝে না। সে একমাত্র বোঝে একটাই ল্যাঙ্গুয়েজ বোঝে, যে ল্যাঙ্গুয়েজটা তোমার তৈরি হয় 0 আর 1 দিয়ে।
আর এই 0 আর 1 দিয়ে যে ল্যাঙ্গুয়েজ তৈরি হয় সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সিপিইউ কিন্তু একমাত্র এই ল্যাঙ্গুয়েজটাকেই সে বোঝে। তাহলে এখন এই 5 কে তোমাকে কম্পিউটারকে বোঝাতে হবে, নাহলে সিপিইউ বুঝবে না যে তুমি কি এন্টার করেছো কিবোর্ড থেকে। তখন কিন্তু এই 5 টাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হয় ডিফারেন্ট নাম্বার সিস্টেমে। তাহলে আমাকে এখন 0 1 এ নিয়ে আসতে হবে 5 কে। তাহলে এই 5 কে আমাকে 0 1 এ নিয়ে আসতে গেলে তাহলে দেখো এই 5 যে নাম্বারটা, দেখো সেই নাম্বারটা কিন্তু হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। কারণ আমরা যে নাম্বারগুলোকে নিয়ে কাজ করি বা ম্যাথামেটিক্স আমরা যে মানে যে নাম্বারগুলোকে আমরা হ্যান্ডেল করেছি, দ্যাট ইজ আ ডেসিমেল নাম্বার বা ইন্টিজার নাম্বার। ওকে, তাহলে এই নাম্বারটাকে এখন আমাকে কনভার্ট করবার প্রয়োজন আছে যে নাম্বারে, সেটা হচ্ছে বাইনারি নাম্বার। কারণ 0 আর 1 নিয়ে তোমার তৈরি হয় আবার বাইনারি নাম্বার। তাহলে আমি 5 কে কনভার্ট করে 0 1 এ কনভার্ট করলাম, কনভার্ট করে সিপিইউ কে বলছি যে এটা ইউজার এন্টার করেছে কিবোর্ড থেকে। তখন সিপিইউ বুঝতে পারছে যে না, ইউজার এখন কিবোর্ডের থ্রু দিয়ে ইউজার এখন 5 কে এন্টার করেছে বা 5 কে সে এন্টার করেছে। তাহলে আমরা কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা ডিজিট হতে পারে বা কিছু সিম্বল হতে পারে, তার জন্য কিন্তু বেসিক্যালি আমরা নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করি। ওকে, তো তার জন্যই বললাম যে নাম্বার সিস্টেমটা হচ্ছে একটা প্রসেস বা নাম্বার সিস্টেমটা হচ্ছে একটা ওয়ে যার হেল্প নিয়ে আমরা কোনো নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে ওয়ে টু রিপ্রেজেন্ট নাম্বারস ইউজিং digit বা symbol. Okay, using digit or symbol, digit or symbol, that is a number system. এবার প্রশ্ন আসবে যে এই নাম্বার সিস্টেমের আমাদের অ্যাপ্লিকেশনস কোথায় আছে, তাই না? এই নাম্বার সিস্টেম আমরা কোথায় অ্যাপ্লাই করি? আমাদের ডিজিটাল কম্পিউটারেই তো আমরা নাম্বার সিস্টেম ব্যবহার করি। তাহলে আমাদের যদি নাম্বার সিস্টেমে যদি আমরা অ্যাপ্লিকেশনস এর কথা আমরা আসি, তাহলে কোন কোন জায়গায় এর অ্যাপ্লিকেশনস রয়েছে নাম্বার সিস্টেমের, আমি প্রথমেই বলতে পারি যে আমাদের ডিজিটাল কম্পিউটারে কিন্তু নাম্বার সিস্টেমের একটা বড় ভূমিকা রয়েছে ডিজিটাল কম্পিউটারের ক্ষেত্রে, বা ডিজিটাল কম্পিউটারে কিন্তু তোমার নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ওকে, নাম্বার 2 হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে একটা কোর ফিল্ড। ইলেকট্রনিক্সের একটা কোর ফিল্ড হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। কারণ এখন সমস্ত কিছুই কিন্তু, সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট কিন্তু এখন ডিজিটাল কম্পোনেন্ট, তাই না? এখন ডিজিটাল ওয়াচ থেকে শুরু করে তুমি যা কিছু এখন তুমি ইলেকট্রনিক কম্পোনেন্ট দেখো, ম্যাক্সিমামটাই কিন্তু তোমার ডিজিটাল কম্পোনেন্ট। ওকে, তো তার জন্য তোমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স আর ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিফারেন্সিয়েট করা যায় সেখান থেকে। কারণ এখন সবই কিন্তু আমরা যে কম্পিউটার ব্যবহার করি, তো সেটাও কিন্তু আমাদের ডিজিটাল কম্পিউটার। ওকে, তো তার জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বা ডিজিটাল কম্পিউটিং এর ক্ষেত্রে কিন্তু নাম্বার সিস্টেম একটা বড় ভূমিকা সে প্লে করে। ওকে, তো ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল কম্পিউটিং আমরা যা খুশি বলতে পারি, সেখানে কিন্তু নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশনস রয়েছে। আমরা যখন কোনো প্রোগ্রামিং করতে যাই ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই প্রোগ্রামিং করতে গেলেও কিন্তু আমাদের নাম্বার সিস্টেমের কনসেপ্ট আমাদের কাজে লাগে। আমরা যখন নেটওয়ার্কিং যখন আমরা শিখবো, যে আমাদের একটা মেসেজকে আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠাচ্ছি, আমি হোয়াটসঅ্যাপ থেকে কিছু একটা লিখে আমি হয়তো কাউকে, হয়তো অনিমেষকে আমি একটা কোনো হাই মেসেজ পাঠালাম, তাহলে আমার এই মেসেজটা কিভাবে যাচ্ছে আবার ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, তো সেখানেও কিন্তু আমার মেসেজটা তখন যায়, যে আমার মেসেজ তখন তো হাওয়াতে যাচ্ছে বা কমিউনিকেশন চ্যানেলে যাচ্ছে বা ওয়্যারলেস মিডিয়ার থ্রু দিয়ে যাচ্ছে, তাহলে আমার মেসেজটা আমি হাই লিখলাম, হাই কিন্তু তোমার যাচ্ছে না, সেই হাইটা কিন্তু তোমার কনভার্ট হচ্ছে বাইনারিতে, অর্থাৎ 0 1 এ। তারপর সেই 0 1টা তোমার কনভার্ট হচ্ছে তোমার সিগনালে, দ্যাট ইজ দ্য ডিজিটাল সিগন্যাল। সেই ডিজিটাল সিগন্যালটা তোমার কিন্তু ওই যে কমিউনিকেশন যে চ্যানেলটা রয়েছে বা যে ওয়্যারটা রয়েছে বা ওয়্যারলেস যে মিডিয়াটা রয়েছে, তোমার ওটা দিয়ে কিন্তু ট্রাভেল করছে। ট্রাভেল করে আবার যখন তোমার গিয়ে রিচ করছে রিসিভারের কাছে, রিসিভার কিন্তু একটা সিগন্যাল থেকে আবার কিন্তু তোমার বাইনারিতে কনভার্ট হচ্ছে, তারপরে কিন্তু আবার তোমার হাই মেসেজে কনভার্ট হচ্ছে। তাহলে তুমি পাঠিয়েছো হাই, আর রিসিভার তোমার রিসিভ করছে হাই, কিন্তু মাঝখানে কিন্তু এতগুলো কাণ্ড ঘটছে। ওকে, তো তার জন্য নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশনস রয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। ওকে, এছাড়া আমাদের ডিফারেন্ট টাইপের ম্যাথামেটিক্সে নাম্বার সিস্টেমের কনসেপ্ট আছে, বা ডিফারেন্ট টাইপের লজিক ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের নাম্বার সিস্টেমের কনসেপ্ট দরকার লাগে। ওকে, তো যদি তুমি বলো যে তুমি এটা কোনো সায়েন্টিফিক ক্যালকুলেশন করবে, তো সায়েন্টিফিক ক্যালকুলেশন করতে গেলেও তোমাকে কিন্তু নাম্বার সিস্টেম তোমাকে ইউজ করতে হবে। বা তুমি হয়তো একটা ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশনস করছো, তোমাকে সেখানেও কিন্তু তোমাকে কিন্তু সায়েন্টিফিক তোমাকে কিন্তু নাম্বার সিস্টেম তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, এছাড়া আরেকটা লাস্ট অ্যাপ্লিকেশন, সেটা তোমার হচ্ছে এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন। ওকে, এরার ডিটেকশন করতেও নাম্বার সিস্টেম কাজে লাগে, আবার এরার কারেকশন করতেও কিন্তু নাম্বার সিস্টেম কাজে লাগে। এবার প্রশ্ন হবে যে স্যার এরার ডিটেকশন অ্যান্ড এরার কারেকশনটা কি জিনিস?
কারণ দেখো আমি হয়তো একটা কোনো মেসেজ পাঠালাম, ধরুন আমি সেন্ডার, সাপোজ আমি সেন্ডার, আমি একটা কোনো মেসেজ পাঠিয়েছি, মেসেজটা তোমার ধরো হয়তো যে হাই বলে একটা মেসেজ ধরো পাঠিয়েছি রিসিভারকে। ওকে, তো আমি একটা মেসেজ পাঠিয়েছি তোমার হাই বলে, সেই মেসেজটা আমার রিসিভারের কাছে যখন পৌঁছালো, তখন সে হয়তো মেসেজটাকে তোমার হাই না দেখে সে তোমার দেখছে যে সিআই, তুমি পাঠিয়েছো হাই, সে কিন্তু তোমার রিসিভ করলো সিআই। তাহলে কি হয়েছে, তার মানে দেখো আমার এই মেসেজটা তার মানে আমার যে পাথ দিয়ে যাচ্ছিল বা যে কমিউনিকেশন চ্যানেল দিয়ে যাচ্ছিল, তো সেখানে ট্রাভেল করতে করতে সে কিন্তু নয়েজ দ্বারা এফেক্টেড হয়েছে, বা কোনো থার্ড পার্টি আমার মেসেজটাকে ইন্টারসেপ্ট করেছে, তাকে চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার মানে আমি যে মেসেজটা পাচ্ছি রিসিভারের কাছে তার মধ্যে একটা এরার্স রয়েছে, একটা ভুল হয়েছে, আমি তো কারেক্ট মেসেজ পাচ্ছি না। আমি পাঠিয়েছি হাই, আমি পাচ্ছি সিআই, তাহলে আমার নিশ্চয়ই এখানে একটা এরার রয়েছে। তাহলে রিসিভার কি করে বুঝবে যে এই মেসেজটার মধ্যে এরার আছে? তো সেই এরারটাকে ডিটেকশন করার জন্য কিন্তু নাম্বার সিস্টেম কাজে লাগে। আবার কেমন করি বা এই সিআই মেসেজটাকে সে কারেক্ট করে সে এটাকে আবার তোমার হাই করবে, তার জন্য তোমার কিন্তু এরার কারেকশন মেকানিজম আছে। সেই এরার কারেকশন করতে কিন্তু নাম্বার সিস্টেমের প্রয়োজন পড়ে বা তার অ্যাপ্লিকেশন কিন্তু লক্ষ্য করা যায়। So these are the various application area of number system. First one be the digital computer, second হচ্ছে digital electronics, programming, computer programming actually, computer networking, mathematics, scientific calculations বলো, আর এরার ডিটেকশন অ্যান্ড এরার কারেকশনস বলো, সব জায়গাতেই কিন্তু আমাদের নাম্বার সিস্টেমে কিন্তু ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। ওকে, তো এই হচ্ছে নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট। তো আমরা এখন যেটা চলে আসবো সেটা হচ্ছে টাইপস অফ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে কি কি টাইপ আছে সেই টাইপগুলোকে আমরা এখন ডিসকাশন করব। দেন আমরা একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে কিভাবে কনভার্সন করতে হয় সেই কনভার্সনের দিকেও আমরা যাব। ওকে, তো আমরা এখন পড়বো টাইপস অফ নাম্বার সিস্টেম। ঠিক আছে, ওকে, তাহলে বেসিক ইন্ট্রোডাক্টরি পার্টটা সবাই বুঝতে পারলাম যে হোয়াট ইজ নাম্বার সিস্টেম আর হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ নাম্বার সিস্টেম। সবাই একটু রিপ্লাই করো, সবাই বুঝতে পারলে কিনা যে হোয়াট ইজ নাম্বার সিস্টেম এন্ড হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ নাম্বার সিস্টেম। একটু রিপ্লাই করো, এইটুকু পার্ট সবাই বুঝতে পেরেছে কিনা? একটু রিপ্লাই করো। বুঝতে পারলে হ্যাঁ বলতে হবে, না বুঝতে পারলে না বলতে হবে, তাই না? যেটুকু পার্ট বললাম যে হোয়াট ইজ নাম্বার সিস্টেম আর হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ নাম্বার সিস্টেম, এটুকু পার্ট সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা? কোনো রিপ্লাই নেই কেন? আরে না হলে তো সেটা বলতে হবে, নাটা না হলে তো আমাকে বলতে হবে যে না স্যার বুঝতে পারিনি, আমি তো আবার বলবো। আর হ্যাঁ হলে সেটাও তো বলতে হবে। হ্যাঁ স্যার, বুঝেছি। বাকি একটু কিন্তু রেসপন্স করতে হবে, হ্যাঁ, কারণ ক্লাসটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, কারণ তোমরাও বলবে আমিও বলবো। ওকে, কারণ হ্যাঁ স্যার। ইন্টারাকশনস না হলে কিন্তু ভালো শেখা যায় না। হ্যাঁ, একটু ইন্টারাকশন করতে হবে, ঠিক আছে? লজ্জার কিছু নেই, কারণ শিখতে গেলে লজ্জা করলে চলবে না, শিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট নাম্বার সিস্টেমের। কারণ দেখো প্রথমে যদি আমি তোমাকে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল করি, তাহলে তুমি জানলেই না যে নাম্বার সিস্টেম কি, কোথায় কাজে লাগে, কেন কাজে লাগে। তো ডিরেক্ট যদি আমি তোমার তার টাইপসে চলে আসি তাহলে সেটা তো কেমন একটা হেক্টিক হয়ে যায় না। তার জন্য একটু বেসিক ইন্ট্রোডাক্টরি পোর্শনটা আমরা কভার করলাম। ওকে, চলো এরপর আমরা তোমার চলে আসবো টাইপস অফ নাম্বার সিস্টেম। টাইপস অফ নাম্বার সিস্টেমটা আমরা একটু ভালো করে পড়বো। ওকে, টাইপস অফ নাম্বার সিস্টেম। তো টাইপস অফ নাম্বার সিস্টেম আমরা সেভারাল টাইপসের নাম্বার সিস্টেমকে আমরা সেভারাল টাইপে ক্লাসিফিকেশনস করতে পারি। তো সেভারাল টাইপ মানে হচ্ছে আমরা 4 টাইপে বেসিক্যালি আমরা ক্লাসিফাই করতে পারি। আর অবশ্যই প্রত্যেকটা নাম্বার সিস্টেম তারা একে অপরের সাথে কিন্তু মানে ডিফারেন্সিয়েট হয় তাদের নিজের বেস আর তাদের সেট অফ ডিজিটের উপরে। ওকে, তখন প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কিন্তু একটা করে বেস আছে যার উপর ডিপেন্ড করে আমার নাম্বারগুলো অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন হয়। দ্যাট ইজ আ বেস বা র্যাডিক্সও বলা হয়। ওকে, আর প্রত্যেকটা নাম্বার সিস্টেমের এগেনস্টে আমার কিছু সেট অফ ডিজিট আছে, যে ডিজিটগুলো আমি ওই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি বা ওই ডিজিটগুলোই আমার ওই নাম্বার সিস্টেমের আন্ডারে থাকবে।
তো এখন তার উপরে বেস করে আমরা নাম্বার সিস্টেমকে আমরা 4 টাইপে আমরা ক্লাসিফাই করব। ফার্স্ট যে টাইপটা, সেই টাইপটার নাম আমি বলছি বাইনারি সিস্টেম বা বাইনারি নাম্বার সিস্টেম। ওকে, বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেমকে আমরা অনেক সময় আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বেস টু সিস্টেম বা বেস টু নাম্বার সিস্টেম। কারণ বাইনারি নাম্বার সিস্টেম তোমার কিন্তু বেস হচ্ছে 2। ওকে, কেন বেসটা 2 সেটা আমরা এলাবোরেট করব। বেস তোমার কিন্তু হচ্ছে 2, কারণ এই বাইনারি নাম্বার সিস্টেমে কিন্তু আমাদের দুটো ডিজিট অ্যালাউ করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তার জন্য বাইনারি নাম্বার সিস্টেমে তোমার বেস হচ্ছে কিন্তু 2। সেকেন্ড যে নাম্বার সিস্টেমটা আমরা পড়বো, আমরা এর প্রথমে আমরা ডিটেলসে পড়বো বাইনারি থেকে শুরু করে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তো সেকেন্ড যে নাম্বার সিস্টেম তার নাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমাল নাম্বার সিস্টেম, যার বেস হচ্ছে 10। মানে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা 10টা ডিজিটকে আমরা দেখব। ওকে, সেই 10টা ডিজিট কিন্তু আমার ডেসিমাল নাম্বার সিস্টেমের আন্ডারে বিলং করবে, থাকবে। সেই 10টা নাম্বার কি কি আছে সেটা আমরা দেখবো, 0 থেকে 9 পর্যন্ত সবই কিন্তু ডেসিমাল নাম্বার। থার্ড যে নাম্বার সিস্টেমটা আমরা পড়বো সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল কথাটা নামটা শুনেই বুঝতে পারছি, অক্টাল মানে তার বেস কিন্তু হচ্ছে 8। অক্টালে তোমার বেস হচ্ছে কিন্তু 8, মানে আমার এখানে 8টা ডিজিট থাকবে। আর সেই 8টা ডিজিট কি কি থাকবে সেটা আমরা জানবো, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, তো 0 থেকে 7 বা সেই 0 থেকে 7 এই ডিজিটগুলোকে নিয়ে তোমার যে নাম্বারগুলো তৈরি হয় সবই কিন্তু অক্টাল নাম্বারের মধ্যে থাকে। ওকে, নাম্বার 4 আরেকটা নাম্বার, লাস্ট নাম্বার সিস্টেম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে 6 প্লাস 10 করলে হয় 16। তাহলে এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের তোমার বেস হবে 16। ওকে, এই বেসগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। আর যাকে আমরা বাইনারি নাম্বার সিস্টেম বলছি তাকে আরেকটা নাম্বার সিস্টেমের নামে ডাকা হয়, সেটা হচ্ছে বেস টু সিস্টেম। ওকে, বেস টু সিস্টেম মানে আমাকে বুঝতে হবে যে কার বেস টু, না বাইনারি বেস টু। তাহলে বেস টু সিস্টেম মানেই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। ওকে, ডেসিমাল নাম্বারকে আমরা বুঝি বেস 10 নাম্বার সিস্টেম বা বেস 10 সিস্টেম বলে। আমরা অক্টালকে বুঝি বেস 8 সিস্টেম বলে। আর আমরা হেক্সাডেসিমালকে আমরা বুঝি বেস 16 সিস্টেম বলে বা নাম্বার সিস্টেম বলে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টাইপস অফ নাম্বার সিস্টেম। এবার এই প্রত্যেকটা টাইপ আমরা ডিসকাশন করব। ফার্স্ট আমরা চলে আসবো বাইনারি নাম্বার সিস্টেমের কনসেপ্টে। প্রথম যেটা টাইপ, ওকে, ফার্স্ট টাইপটা তোমার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। আর আমি যখন পড়াবো সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু একটু নিজের একটু নোট ডাউন করবে, তোমাদের খাতার মধ্যে একটু নোট ডাউন করবে। যদিও আমি এই যে বোর্ড ওয়ার্কটা করছি, এই বোর্ড ওয়ার্কটা কিন্তু আমি তোমাদের গ্রুপে শেয়ার করব, ঠিক আছে? মানে পার ডে ক্লাসের যে বোর্ড ওয়ার্ক থাকবে আমার ক্লাসে, সেই ক্লাসের বোর্ড ওয়ার্ক কিন্তু আমি তোমাদের গ্রুপে শেয়ার করবো। তোমরা কিন্তু এটাকে প্রিজার্ভ করে রাখবে, তোমাদেরই কাজে লাগবে। কারণ এই বোর্ড ওয়ার্কগুলো তোমার কাছে যদি থাকে, তোমাকে হয়তো তুমি বোর্ড ওয়ার্ক দেখে তুমি পড়তে পারবে। ওকে, নোটস তো থাকবেই, সবকিছু থাকবে, তার সঙ্গে বোর্ড ওয়ার্কটা কিন্তু খুবই দরকার। এবার আমরা চলে আসছি বাইনারি নাম্বার সিস্টেমের কনসেপ্টটা। খুব ভালো করে বুঝবে কনসেপ্টটা, কারণ এটা কিন্তু থ্রু আউট 3টে ইয়ার্স তোমার কাজে লাগবে এই নাম্বার সিস্টেমের কনসেপ্ট। ওকে, বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যেটা জানতে হয় যে তার ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রথমেই জানতে হয় যে এই নাম্বার সিস্টেমটার বেস কত। না, বেস হচ্ছে আমরা আগেই জানতে পেরেছি সেটা হচ্ছে 2। তার বেস বা র্যাডিক্স হচ্ছে তোমার 2। ওকে, এবার এই বাইনারি নাম্বার সিস্টেমে তোমার বেস 2 আমরা যে বলছি তার পিছনে রিজনটা হচ্ছে যে তার মানে টোটাল কতগুলো ডিজিট আমার থাকছে বাইনারি নাম্বার সিস্টেমে, যে টোটাল নাম্বার অফ ডিজিট মানে অ্যালাউড ডিজিট, যে ডিজিটগুলোকে আমি বাইনারি নাম্বার সিস্টেমে তোমার আমি নিয়ে আমি কোনো নাম্বারকে তৈরি করতে পারবো। তো টোটাল নাম্বার অফ ডিজিট ইকুয়ালস টু কিন্তু তোমার হচ্ছে 2। দুটো তোমার ডিজিট থাকে বলে কিন্তু বেসটা 2। আর সেই ডিজিটগুলো কি কি, না দিস ডিজিট আর, সেই ডিজিটগুলো তোমার হচ্ছে একটা 0 আর একটা হচ্ছে 1। ওকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ওকে, এবার তাহলে টোটাল নাম্বার অফ ডিজিট আমি এই নাম্বার সিস্টেমে মানে বাইনারি নাম্বার সিস্টেমে তোমার টোটাল নাম্বার অফ ডিজিট কটা, না 2টো। আর সেই ডিজিটগুলো কি কি, না একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। আর অবশ্যই আমার এই ডিজিটগুলো আমার তোমার দেখো পুরোপুরি তোমার বিলং করে যে রেঞ্জের মধ্যে, সেটা তোমার হচ্ছে 0 থেকে 1, তাই না? 0 থেকে 1। ওকে, তাহলে আমি যদি একটা বাইনারি নাম্বার যদি একটা এক্সাম্পল নিই, যেটা বাইনারি নাম্বার তাহলে কেমন দেখতে হয়, না ধরো না আমি হয়তো 0 0 একটা বাইনারি নাম্বার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা 2 বিট নাম্বার। দেখো তোমার দুটো বিট আছে, আবার দেখো ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু 0 বা 1 কে আমরা একটা করে বিট বলি, তাই না? বিট আমাদের মেমোরির সব থেকে ক্ষুদ্রতম একটা একক বা ইউনিট হচ্ছে বিট।
আমি 0 কেও বিট বলি, আমরা 1 কেও আমরা বিট বলি। আর এই 0 আর 1 এর কম্বিনেশনস নিয়ে আমরা যে নাম্বারগুলো তৈরি করতে পারি, সমস্ত নাম্বারগুলো কিন্তু হচ্ছে বাইনারি নাম্বার। আমি দেখো তোমার দুটো 0 দিয়ে একটা নাম্বার তৈরি করলাম, তাহলে আমার এই নাম্বারটা অবভিয়াসলি নাম্বারটা আমার 2 বিট নাম্বার, কারণ যার মধ্যে তো দেখো আমার দুটো বিট আছে। দেখো আমি তোমার লিখতেই পারি 0 1, তো এটা আমার একটা 2 বিট নাম্বার, যেমন তোমার দেখো 0 আর 1 আছে। আমি দেখো লিখতে পারি 1 0, এটা দেখো 2 বিট নাম্বার, তাই না? আমি দেখো লিখতে পারি 1 1, দেখো এটাও কিন্তু একটা 2 বিট নাম্বার। তাহলে এই নাম্বারগুলো সবই তোমার কিন্তু 2 বিট নাম্বারের এক্সাম্পল। তো আমাকে বলতে পারবে যে এই চারটে 2 বিট নাম্বার ছাড়া আর কি কোনো 2 বিট নাম্বার হতে পারে 0 আর 1 দিয়ে? পসিবল? ইয়েস অর নো? এই চারটে নাম্বার ছাড়া আর কি কোনো নাম্বার পসিবল 0 আর 1 দিয়ে 2 বিটের, দুটো বিট থাকবে এরকম? পসিবল? ইয়েস অর নো? বলো পসিবল কিনা? হ্যাঁ না স্যার, না। না, আর কোনো তুমি নাম্বার এখানে তৈরি করতেই পারবে না 2 বিটের। হ্যাঁ, তুমি 3 বিটের নাম্বার তুমি করতে পারবে অনেকগুলো, 4 বিটের নাম্বার করতে পারবে, কিন্তু 2 বিটের নাম্বার দেখো এই চারটে নাম্বার ছাড়া 0 0 0 1 1 0 1 1 এই চারটে নাম্বারকে বাদ দিয়ে তুমি কিন্তু আর কোনো নাম্বার দেখো তুমি খুঁজেই পাবে না। ওকে, এটা তোমার হচ্ছে 2 বিট নাম্বার। এবার দেখো তোমার 3 বিট নাম্বার, আমি ধরো তোমার লিখলাম হয়তো তোমার 0 0 0 একটা 3 বিট নাম্বার। আমি দেখো তোমার লিখছি দেখো 0 0 1 একটা 3 বিট নাম্বার। কেন না এই নাম্বারটার মধ্যে আমার 3টে বিট আছে বলে নাম্বারটাকে আমরা 3 বিট নাম্বার বলছি। সেটা আমার 0 আর 1 এর যে কোনো কম্বিনেশন থাকতে পারে, যে কোনো কম্বিনেশন থাকতে পারে 0 1 এর। আমার নাম্বারগুলোর মধ্যে 0 থাকবে আইদার, কিংবা 1 থাকবে। 2 3 কেউ থাকবে না, 2 3 4 5 6 কেউ থাকবে না, একমাত্র তোমার থাকবে 0 বা 1। ওকে, তাহলে আমরা 2 বিট নাম্বার 3 বিট নাম্বারের এক্সাম্পল দেখলাম। আমি তোমাকে বললাম হয়তো যে 0 0 1 1, দেখো নাম্বারটা 4 বিট নাম্বার, এটা একটা 4 বিট নাম্বারের এক্সাম্পল, তাই না? 4 বিট বাইনারি নাম্বারের এক্সাম্পল। আর এগুলো সবই হচ্ছে আমাদের 3 বিট বাইনারি নাম্বারের এক্সাম্পল। ওকে, তো এবার একটা 2 বিট দিয়ে আমি কতগুলো নাম্বারকে তৈরি করতে পারি? ধরে নাও আমি তোমাকে দুটো বিট দিয়েছি, দিয়ে তোমাকে বললাম যে 2 বিট দিয়ে, দুটো বিটকে দিয়ে তুমি কতগুলো নাম্বারকে তৈরি করতে পারবে, বা 2 বিটের কম্বিনেশনস কি কি হবে। তো 2 বিট দিয়ে তুমি কতগুলো নাম্বারকে তৈরি করতে পারবে? টোটাল 2 বিট কম্বিনেশনস তুমি কতগুলো নাম্বারকে তৈরি করতে পারবে 2 বিট দিয়ে, দুটো বিট দিয়ে? একটা কি দেখালাম? কটা নাম্বার? চারটে। চারটে। তাহলে আমার এখানে নাম্বার অফ বিটটাকে আমি n দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে নাম্বার অফ বিটটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 2। তাহলে টোটাল নাম্বার অফ কম্বিনেশনস ইকুয়ালস টু, টোটাল নাম্বার অফ কম্বিনেশনস ইকুয়ালস টু, তার একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এরকম যে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা আমার যদি 2 হয়, তাহলে দেখো তোমার টোটাল কম্বিনেশন কত আসছে? 2 টু দি পাওয়ার 2 মানে কত আসছে? 4 আসছে, তাই তো? তাহলে দেখো আমি কি কি নাম্বার পেয়েছি, তাহলে সেই নাম্বারগুলো কি না নাম্বারস আর বা কম্বিনেশনস গুলো কি কি হচ্ছে না, দেখো ফার্স্ট আমার দেখো 0 0, তারপর দেখো তোমার 0 1, তারপরে দেখো 1 0, তারপরে দেখো তোমার 1 1। তাহলে এই চারটা আমার কম্বিনেশনস। তুমি এটাকে এইভাবে লিখতে পারো 0 0 0 1, মানে ওপর নিচে, বা 1 0 বা 1 1, তুমি এইভাবে লিখতে পারো। এটা হচ্ছে আমাদের 2 বিট কম্বিনেশনস। এবার তুমি হয়তো ভাববে যে স্যার আপনি ডাবল জিরোর পর 0 1 লিখেছেন কেন? আমি তো 1 0 লিখতে পারতাম। আমি একটা সিকোয়েন্স মেনটেন করেছি, যে তোমাকে 0 আর 1 দেওয়া হয়েছে, তুমি প্রথমেই তোমার দেখো দুটো 0 দিয়ে তুমি একটা নাম্বারকে ফরমেশন করলে, তার পরের নাম্বারটা তোমার কি আসতে পারে? 0 আর 1 দিয়ে 0 1 1 আসতে পারে, তারপরে কি আসতে পারে না 1 0, তার থেকে বেশি একটু, তারপরে কি আসতে পারে দেখো 1 1 আসতে পারে, তার থেকে বেশি। তাহলে এই 1 মানে কিন্তু আমাদের এই 1 আমরা বলতে পারি, কিন্তু এই 1 0 মানে কিন্তু এখানে 10 বলবো না, এটা কিন্তু 10 নয়, কিন্তু এটা কিন্তু 1 0 বলতে হবে। আর এই ডাবল 1 মানে কিন্তু এটা 11 নয়, এটা কিন্তু ডাবল 1 বলতে হবে, কারণ তোমার ডেসিমেলে তোমার 11 মানে কিন্তু তোমার ডাবল 1 নয় বাইনারিতে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার তোমার ডেসিমেলে তোমার, তুমি যাকে 10 বলে জানতে একদিন ধরে, সেই 10 আর এই 10 এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এটা হচ্ছে বাইনারি নাম্বার, আর এটা হচ্ছে তোমার ডেসিমাল নাম্বার, এই নাম্বারগুলো, ঠিক আছে? তো অতএব আমরা কিন্তু এটা যেন গুলিয়ে না ফেলি এই ব্যাপারটা। তাহলে আমরা 2 বিটের কম্বিনেশনস বের করলাম, আমি একটা সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে শেখালাম। এবার এই সিকোয়েন্সটা স্যার কি করে মনে রাখবো? না, তোমাকে মনে রাখতে হবে না। তো এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমি ছোট্ট একটা ট্রিক শেখাই, যে যাতে করে এই সিকোয়েন্সগুলো আমাদের মনে থাকে। তুমি কিছুই জানো না, তুমি একমাত্র জানো 0 আর 1, তুমি আর কিছু তুমি জানো না। তোমাকে 2 বিটের কম্বিনেশন তৈরি করতে হবে। তাহলে তুমি আগেই ফার্স্টে ক্যালকুলেশন করে নিলে যে 2 বিটের কম্বিনেশন, তো তার মানে আমার 4টে নাম্বার থাকবে, আর প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার দুটো করে বিট থাকবে।
তাহলে আমাকে 0 আর 1 আমি জানি, তাহলে আমাকে 4টে করতে গেলে কি করতে হবে না 0 1টাকে আমি আরেকবার কপি করে নিলাম, কপি পেস্ট করলাম, দেখো 4টে নাম্বার হয়ে গেছে। কিন্তু স্যার 4টে নাম্বার তো হলো, কিন্তু প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার 2টো করে বিট থাকবে। এবার তোমাকে কি বললাম, তুমি নাম্বারটাকে হাফ করে নাও, উপরে দুটো নিচে দুটো হাফ করে নিলে, দিয়ে ওপরের দুটো নাম্বারের বাঁ দিকে তুমি একটা করে 0কে বসিয়ে দাও, অ্যাড করে দাও, আর নিচের হাফটার বাঁ দিকে তুমি একটা করে 1কে অ্যাড করে দাও। তুমি যে হাফ করেছিলে সেই হাফটাকে তুমি একটু মুছে দাও রাবার দিয়ে। তা তোমার যে কম্বিনেশনসটা আসলো দেখো তো, তোমার আগে যেটা লিখেছিলাম দেখো সেটাই তো এসছে, ইয়েস অর নো? তাহলে এই কম্বিনেশনসটা আমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে? এইটা আমাকে কি মনে রাখতে হবে, মানে মুখস্থ করার কোনো দরকার আছে? না এই 0 1 দিয়ে কপি করে ওপরে বাঁ দিকে 0 নিচে বাঁ দিকে 1 অ্যাড করে দিলেই হয়ে যাবে, তাই তো? হবে তো? হুম। তাহলে এই হচ্ছে আমাদের 2 বিট কম্বিনেশনস বের করার নিয়ম। তাহলে আমি তোমাকে 2 বিট কম্বিনেশন বের করার নিয়ম শিখিয়ে দিলাম। এবার তুমি কিন্তু নিজে 3 বিট কম্বিনেশনস বের করতে পারবে, 4 বিট কম্বিনেশনস তুমি কিন্তু বের করতে পারবে। দেখবে তোমরা দেখো পারবে কি করে 3 বিট কম্বিনেশনস বের করতে হয়। আমরা এখন 3 বিট কম্বিনেশনস নিয়ে ডিসকাশন করব। চলো, যে 3 বিট কম্বিনেশনস মানে 3টে বিট থাকলে আমার টোটাল নাম্বার অফ কম্বিনেশনস কত হয়, আমাকে কেউ একটু বলো, টোটাল নাম্বার অফ কম্বিনেশনস কত হয়? যদি নাম্বার অফ বিট যদি 3 হয়, তাহলে এনটা এখানে 3, তাহলে আমাদের কি ফর্মুলা ছিল? এনটা এখানে 3, তাহলে আমাদের কি ফর্মুলা ছিল? 2 টু দি পাওয়ার কি ছিল? এন, তাই তো? এখানে এনটা আমাদের 3 কেন না, নাম্বার অফ বিট কত? 3টে, তার মানে তোমার 2 টু দি পাওয়ার 3, তাহলে কত আসছে? এটা কত হয় ক্যালকুলেশন করলে? 8 হয়, তাই তো? 8 হয়। তাহলে আমাদের 3টে বিটের কম্বিনেশনস মানে আমাদের 8টা নাম্বার থাকবে। তো সেই 8টা নাম্বার কি কি থাকবে? স্যার আমি তো জানি না কি কি থাকবে, তারপরে কে আসবে। আমি তো তোমাকে তো আমি তো সিকোয়েন্স শিখিয়ে দিয়েছি কেমন করে বের করতে হয়। তুমি জানো না কিছুই, তুমি আমার তো জানো তুমি 0 আর 1, দেখো কেমন করে বের করছি, দেখো 0 আর 1 দিয়ে, দেখো 0 আর 1 তুমি জানো। তো স্যার আপনি তো শিখিয়েছিলেন যে 0 1 2 1 মানে এই 0 1 থেকে কেমন করে 2 বিট কম্বিনেশনস বের করতে হয়। তুমি ফার্স্টে সেটাকে অ্যাপ্লাই করো, তুমি ফার্স্টে এটাকে কপি করে দিলে, কপি করলে 0 1টাকে দিয়ে তোমাকে শিখিয়েছি যে ওপরের হাফের বাঁ দিকে একটা করে 0কে অ্যাড করবে, আর নিচের হাফের বাঁ দিকে একটা করে 1কে অ্যাড করবে। তোমার কিন্তু দেখো 2 বিট নাম্বার তৈরি হয়ে গেছে। এবার তোমাকে 3 বিট নাম্বার তৈরি করতে হবে। তুমি 2টো থেকে তুমি 4টে করতে পেরেছো, তাহলে এখন নিশ্চয়ই তুমি 4টে থেকে তুমি নিশ্চয়ই 8টাও করতে পারবে, সেই কনফিডেন্স তোমার আছে, তাই না? তো তুমি কেমন করে করবে না, স্যার কপি করে দেবো। তাহলে এই 4টে নাম্বারকে তুমি এখন কপি পেস্ট করে দাও, দেখো 0 0 0 1 1 0 1 1, দেখো কপি পেস্ট করে দিলাম, হাফ করে দিলাম, তাই তো? জাস্ট কপি পেস্ট করলাম। এবার আমার নিয়ম কি ছিল না, স্যার ওপরের হাফের বাঁ দিকে 0 অ্যাড করব, 0 অ্যাড করে দাও, ওপরের হাফের বাঁ দিকে 0 অ্যাড করে দাও, তোমার 4টে হাফ, তাই তো? অ্যাড করে দিলে, আর নিচের পোর্শনের যে তোমার 4টে নাম্বার আছে তার তুমি বাঁ দিকে তুমি একটা করে 1কে অ্যাড করে দাও, দিয়ে মাঝখান থেকে তুমি যে ডিভিশনটা করেছিলে এটাকে তুমি মুছে দাও। দেখো তোমার তো 3 বিটের দেখো তোমার 8টা নাম্বার এসছে, দেখো তো একটু চেক করে দেখো তো 8টা নাম্বার এসছে কিনা, এই কম্বিনেশন দেখো তোমার 8টা নাম্বার আসছে তো, দেখো, তাই তো? পারছি তো করতে। তাহলে আমরা 4 বিট কম্বিনেশন করতে পারবো, ইয়েস অর নো? সবাই 4 বিট কম্বিনেশনের নাম্বার বের করতে পারবো? পারবো তো? হ্যাঁ স্যার। যেমন করে 2 বিট করেছি সেই একই কনসেপ্ট ইউজ করে 3 বিট করলাম, আর আমরা তাহলে মানে আমরা 4 বিটের কম্বিনেশনসও আমরা বের করতে পারবো। তাহলে তোমরা নিজেরা ট্রাই করবে 4 বিট বাইনারি নাম্বারের কম্বিনেশনস কিভাবে আসবে বা কি নাম্বার আসবে। ওকে, তোমরা কিন্তু এই সেম লজিক অ্যাপ্লাই করে তোমরা কিন্তু এটাকে তোমরা করতে পারো। ওকে, কোনো সমস্যা নেই, তোমরা ট্রাই করবে। তুমি 3 বিট পেয়ে গেছো, তোমাকে এখানে তুমি বুদ্ধি করেও করতে পারো, মানে একটা তুমি যদি চালাক যদি করতে চাও যে স্যার আমি তো 3 বিটের কম্বিনেশন তো পেয়ে গেছি, তাহলে আমি এইটাকেই দুবার কপি পেস্ট করতে, তাহলে তোমার তো 8 8 করে তো 16 চলে আসবে। কারণ 4 বিটের কম্বিনেশন মানে তোমার দেখো 2 টু দি পাওয়ার 4, তাহলে তো কত আসছে তোমার দেখো 16 আসছে, তাই না? তুমি এই 8টাকে তুমি দুবার কপি পেস্ট করে দাও, তোমার 16 নাম্বার হয়ে যাবে। যদি তুমি হাফ করে নাও, দিয়ে হাফের ওপরের পোর্শনে বাঁ দিকে 0 অ্যাড করে দাও, আর হাফের নিচের পোর্শনে বাঁ দিকে তুমি 1কে অ্যাড করে দাও, তাহলে তোমার কিন্তু 16 নাম্বার চলে আসবে। দ্যাট ইজ দ্য 4 বিট কম্বিনেশনস। ওকে, দ্যাট ইজ দ্য 4 বিট কম্বিনেশনস। ঠিক আছে, তাহলে আমরা 4 বিট কম্বিনেশনস কিন্তু আমরা বের করতে পারবো। তো এটা আমি আর দেখাচ্ছি না কি করে 4 বিট কম্বিনেশনস বের করতে হয়, মানে আমরা বাইনারি নাম্বার কেমন দেখতে তাকে আমি জাস্ট চিনলাম যে কোনটা 2 বিট নাম্বার,
কোনটা 3 বিট নাম্বার, কোনটা 4 বিট নাম্বার। আর যদি আমাকে বলে যে 2 বিট নাম্বারকে দুটো বিটকে আমাকে দিয়ে দেয় হাতে যে 0 আর 1, যদি বলে যে তুমি 0 আর 1 দিয়ে তুমি কতগুলো 2 বিটের নাম্বার তৈরি করতে পারবে, তো সেটাই আমরা শিখলাম। যদি তোমাকে 3টে বিট তোমাকে হাতে দিয়ে বলে যে 3 বিটে তুমি কম্বিনেশনস গুলো বের করে আমাকে দেখাও, তো কার পরে কি আসবে সেই সিকোয়েন্স তোমাকে কিন্তু আর ভাবতে হবে না, মুখস্থও করতে হবে না, তুমি কিন্তু জাস্ট এইভাবে কপি পেস্ট করে কিন্তু কাজটা করতে পারবে। তাই তো? তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, যার বেস হচ্ছে তোমার 2। আর কেন বেস 2? না, টোটাল নাম্বার অফ ডিজিট আমি কিন্তু অ্যালাউ করতে পারি বাইনারি নাম্বার সিস্টেমে, কিন্তু তোমার দুটো, একটা 0 একটা 1, দ্যাট ইজ ওয়াই এর বেস তোমার হচ্ছে 2। ওকে, তো আমরা বেস 2 নাম্বার সিস্টেম আমরা পড়লাম, ঠিক আছে? আমরা বেস 2 নাম্বার সিস্টেম আমরা পড়লাম, ঠিক আছে? এবার আমরা অবশ্যই বাইনারি নাম্বার শেখার পর আমরা নেক্সট নাম্বারের কনসেপ্টে যাব, সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তারপরে ডেসিমাল নাম্বার সিস্টেম শেখার পর আমি কি করে বাইনারি থেকে ডেসিমাল করতে হয় আর কি করে ডেসিমাল থেকে বাইনারি করতে হয় সেই কনভার্সনটা আজকে আমরা শিখবো। ওকে, চল, তো আগে আমরা ডেসিমাল নাম্বার সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে আমরা কনভার্সনে যাব। আমরা কনভার্সন তোমার শেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসবো অক্টাল নাম্বারের কনসেপ্টে, তারপরে চলে আসবো তোমার হেক্সাডেসিমাল নাম্বারের কনসেপ্টে। দেন তাদের মধ্যে আমি আবার কনভার্সন শিখবো আমরা, যে অক্টাল টু হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল টু অক্টাল। তো তখন আমরা কিন্তু তোমার সমস্ত নাম্বার সিস্টেমগুলো তোমার মানে শিখে যাচ্ছি। তো তখন কিন্তু আমাকে তোমার শিখতে হবে যে কোনো একটা নাম্বার থেকে অন্য কোনো একটা নাম্বারে কিভাবে যাব। আমার পরীক্ষার যে কোনো টাইপের কোশ্চেন আসতে পারে, যে বাইনারি টু অক্টাল বা অক্টাল টু বাইনারি বা বাইনারি টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু অক্টাল। তো আমাকে কিন্তু সমস্ত রকম ভাবে আমাকে কিন্তু প্রিপারেশনস নিতে হবে, কারণ পরীক্ষায় কোন নাম্বার সিস্টেমের কনভার্সন আসবে সেটা কিন্তু কেউ জানে না। অর্থাৎ তোমাকে 4 রকমের নাম্বার সিস্টেম বা একটা নাম্বার থেকে অন্য যে কোনো নাম্বারে কিন্তু যাওয়ার যে প্রসিডিওর বা তোমার যে কনভার্সনের যে প্রসিডিওর, সেটা কিন্তু তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। ওকে, তো আমরা এখন চলে আসবো ডেসিমাল নাম্বার সিস্টেমের কনসেপ্টে। ডেসিমাল নাম্বার সিস্টেমে ফার্স্ট আমি যেটা বলবো তার ক্যারেক্টারিস্টিক হিসাবে, সেটা হচ্ছে যে ডেসিমাল নাম্বার সিস্টেমে তোমার বেস হয় তার নামের সাথে অনেকটা প্যারিটি আছে বা সিমিলার, যেটা হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে তোমার 10, তো বেস কিন্তু তোমার হচ্ছে 10। ওকে, বেস তোমার হচ্ছে 10। তাহলে আমরা বেস 10 মানে আমরা কি কি ডিজিট এখানে ব্যবহার করতে পারি ডেসিমাল নাম্বারে, কোন কোন ডিজিট এখানে ব্যবহার করা হয় না, ডিজিট ইউজড। দেখো আমরা যে নাম্বারগুলোকে নিয়ে কাজ করে এসেছি সমস্ত নাম্বারই কিন্তু ডেসিমাল নাম্বার। দেখো আমরা 0 নিয়ে কাজ করে এসেছি, আমরা 1 কে নিয়ে আমরা মানে 1 সম্বন্ধে আমরা ফ্যামিলিয়ার, তাই না? 2 কে নিয়ে আমরা কাজ করে এসেছি, 3 কে নিয়ে আমরা কাজ করে এসেছি, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9। তো ছোটবেলায় কিন্তু আমরা এই নাম্বারগুলো শিখেছি, আর তারই কিন্তু অ্যাপ্লিকেশনস আমরা এখনো করি ম্যাথামেটিক্সে। তাহলে দেখো তোমার দেখো কাউন্ট করে দেখো, তোমার দেখো 10টা নাম্বার আছে, তাই না? দেখো তোমার 10টা নাম্বার আছে 0 থেকে 9, তো তার জন্য কিন্তু তোমার হচ্ছে বেসটা তোমার কিন্তু হচ্ছে 10। ওকে, তাহলে নাম্বার অফ ডিজিট অ্যালাউড, কতগুলো ডিজিট এখানে অ্যালাউ করছি বাইনারি আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে, না সেটা হচ্ছে নাম্বার অফ ডিজিট অ্যালাউড ইকুয়ালস টু 10। তার জন্যই কিন্তু তোমার নাম্বারটা কিন্তু বেস তোমার হচ্ছে 10। ওকে, এবার আরেকটা ছোট্ট এক্সাম্পল দেবো, যে এই বেস দিয়ে আমরা একটু বলছিলাম যে এই বেস দিয়ে আমরা কোনো নাম্বারকে তৈরি করতে পারি। একটা ডেসিমাল নাম্বারকে তৈরি করতে গেলে কিন্তু আমরা যদি বেস ইউজ করি, আমি কিন্তু ডেসিমাল নাম্বারটাকে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তো কি করে ডেসিমাল নাম্বারকে তৈরি করার জন্য বা কনস্ট্রাকশন করার জন্য এই বেসটা আমার কাজে লাগে, আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে জিনিসটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেন এই বেসটার পারপাসটা কি অ্যাকচুয়ালি। ধরে নেওয়া যাক তুমি ভাবো যে একটা নাম্বার ধরে নাও তোমার 789, তো আমি দেখেই বুঝতে পারছি যে এই নাম্বারটা হচ্ছে আমার ডেসিমাল নাম্বার, তাই তো? এবার এই নাম্বারটা ডেসিমাল নাম্বার মানে যে শুধুমাত্র তোমার 0 থেকে 9ই হবে তা নয়, 0 থেকে 9 তো ডেসিমাল নাম্বার অবশ্যই, তার মধ্যে ডিজিট। আর এই নাম্বারগুলোকে বা এই ডিজিটগুলোকে দিয়ে তুমি যে নাম্বার তৈরি করবে সমস্ত নাম্বারই তোমার কিন্তু ডেসিমাল নাম্বার। তুমি যদি বলো যে 102, অবশ্যই ডেসিমাল নাম্বার। তুমি যদি বলো যে 456, ডেসিমাল নাম্বার, কারণ দেখো 4, 5, 6 নিয়ে তোমার তৈরি হয় 456। তো 4টাও দেখো তোমার এর মধ্যে বিলং করে, তোমার যে ডিজিট ইউজ যেটা লেখা আছে 0 থেকে 9 এর মধ্যে বিলং করে, 5ও তোমার 0 থেকে 9 এর মধ্যে বিলং করে, আবার 6ও কিন্তু তোমার 0 থেকে 9 এর মধ্যে বিলং করে। তাহলে এই 0 থেকে 9 এই 10টা ডিজিটকে নিয়ে আমরা যে কোনো কম্বিনেশনে যে নাম্বার তৈরি করব সমস্ত নাম্বারগুলোই কিন্তু হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার।
ওকে, তাহলে এগুলো আমাদের এক্সাম্পল হিসেবে আমরা তোমার বলতে পারি যে 0 থেকে 9 তোমার নিয়ে ধরো হয়তো 121, ওকে 456, বা ধরো হয়তো 989, বা তোমার ধরো হয়তো 501, বা ধরো হয়তো 101, বা 120, সব কিন্তু হচ্ছে এক্সেট্রা, সব কিন্তু তোমার ডেসিমেল নাম্বারের এক্সাম্পল। ওকে, সেটা তোমার 4 ডিজিট হতে পারে, 5 ডিজিট হতে পারে, 6 ডিজিট হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু আমার 0 থেকে 9 এর মধ্যে ডিজিটগুলো তোমার থাকলেই হবে, আর কিছু দরকার নেই। এবার আমরা দেখাবো যে 789 নাম্বারটা কিভাবে এসছে। দেখো, আমি প্রত্যেকটা ডিজিটকে তোমার দেখো সেপারেট করে নিচ্ছি এখান থেকে, 7, 8 আর 9 দিয়ে প্রত্যেকটা তোমার ডিজিটের সঙ্গে আমি দেখো 10 করে গুণ করছি, 10 করে দেখো গুণ করছি, ঠিক আছে, 10 করে গুণ করছি। অ্যাকচুয়ালি 10 করে গুণ করব না, আমি 10 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, আর সেই পাওয়ারটা আমি স্টার্ট করব রাইট হ্যান্ড সাইড থেকে। আমি পাওয়ারটা তোমার দেখো শুরু করছি দেখো 0 থেকে, 10 টু দি পাওয়ার 0। তারপরের পাওয়ারটা কিন্তু তোমার এক করে বাড়তে বাড়তে যাবে ফ্রম দ্য রাইট টু লেফট। তারপরে পাওয়ারটা কি আসবে 1, তারপরে পাওয়ারটা কি আসবে 2। তার মানে দেখো আমার এখন দেখো এখন 3টে টার্ম তৈরি হয়েছে, দেখো এই একটা টার্ম, তাই না, আমার দেখো এই আরেকটা টার্ম তৈরি হয়েছে, আর এখানে দেখো আমার আরেকটা টার্ম তৈরি হয়েছে। তাহলে এই 3টে টার্মকে আমরা এখন কি করব না, যোগ করে দেব। আমি মাঝখানে একটা করে প্লাস সিম্বল বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো। দেখো 7 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 100, প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে তোমার 10, আর দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে কত 1, কারণ যে কোনো নাম্বারে তোমার পাওয়ার 0 মানে তোমার তার ভ্যালুটা 1ই আসে। তাহলে 9 ইন্টু 1 তাহলে কত হচ্ছে, 7 ইন্টু 100 মানে দেখো তোমার 700, 8 ইন্টু 10 মানে তোমার দেখো 80, আর দেখো 9 ইন্টু 1 মানে হচ্ছে 9, দেখো তুমি কত পাচ্ছ দেখো 789। তাহলে আমরা পেলাম নাম্বারটা কনস্ট্রাকশন করতে। তাহলে এখানে তুমি কোন বেসটা ইউজ করেছো, তার জন্য কিন্তু এটাকে বলা হয় বেস 10 নাম্বার সিস্টেম বা বেস 10 নাম্বার। তাহলে বেস দিয়ে আমরা নাম্বারটা কনস্ট্রাকশন করতে পারি, যার যেমন বেস আমরা সেই বেস দিয়ে কিন্তু সেই টাইপের নাম্বারকে আমরা তৈরি করতে পারি বলে এটাকে বলা হয় বেস বা র্যাডিক্সও বলা হয়। ওকে, এর নামটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বেস, অথবা এর নামটাকে বলা হয়, এটাকে বলা হয় র্যাডিক্স, ঠিক আছে। তো এই হচ্ছে কনস্ট্রাকশনের রুলস। তো ডেসিমেল নাম্বার তো আমাদের এইটুকুই জাস্ট, আমরা তো ডেসিমেল নাম্বার কি, তার বেস কত, কতগুলো ডিজিট আছে, আর কোন কোন ডিজিট আছে, তার কি এক্সাম্পল আছে, আর কি করে ডেসিমেল নাম্বার তৈরি করা হয়, তো সেটুকু আমরা এখান থেকে জানতে পারলাম, ঠিক আছে। এবার আমরা বাইনারি নাম্বার জেনেছি, আমরা ডেসিমেল নাম্বার আমরা জানলাম, কারণ এই ডেসিমেল নাম্বারটা হচ্ছে ফ্যামিলিয়ার ফর হিউম্যান ইউজ। আমরা সবসময় কিন্তু এই নাম্বারটা নিয়ে আমরা কাজ করে এসেছি। আর যে নাম্বারটা আমার কনসিস্টিং অফ ডিজিট 0 থেকে 9, ওকে, আর আমাদের এভরিডে ক্যালকুলেশনস বলো, বা আমরা এভরিডে তোমার ম্যাথামেটিক্যাল যা কিছু কাজ করি, সব কিন্তু আমরা এই নাম্বারটার হেল্প নিয়ে আমরা কাজ করি। দ্যাট ইজ আ ডেসিমেল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে এখন আমরা বাইনারি শিখলাম, ডেসিমেল শিখলাম। তাহলে আমাদের এখন ইচ্ছা হচ্ছে যে কেমন করে একটা ডেসিমেল নাম্বারকে আমার কম্পিউটার বুঝতে পারে। তাহলে আমাকে ডেসিমেল থেকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, কারণ বাইনারি মানে 0 1, আর আমার মেশিন তো 0 1 বোঝে, আর এই বাইনারি নাম্বার দিয়ে তোমাকে তৈরি হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা এখন ডেসিমেল টু বাইনারি কনভার্সন শিখবো, আর তারপরে আমরা শিখবো বাইনারি টু ডেসিমেল কনভার্সন। ওকে, তো আজকে আমরা এই দুটো কনভার্সন শিখবো, তার শর্ট ট্রিকটাও শিখবো যে কেমন করে আমি না ক্যালকুলেশন করে মুখে মুখে কেমন করে আমি ডেসিমেল টু বাইনারি করতে পারি, আর কেমন করি বা আমরা বাইনারি টু ডেসিমেল করবো মুখে মুখে। ওকে, তো সেটা হচ্ছে শর্ট ট্রিক, আমি শর্ট ট্রিকটা আমি শেখাবো। তো ফার্স্ট আমরা কনভার্সনে যাব। কনভার্সনটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি কনভার্সন। ওকে, ফার্স্ট কনভার্সন তোমার হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম টু বাইনারি নাম্বার সিস্টেম। তো একটা ডেসিমেল নাম্বার আমাকে দেওয়া থাকবে, তার থেকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। তাই ফার্স্টে প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম, ওকে, চলো ধরে নেওয়া যাক আমাকে একটা ডেসিমেল নাম্বার দিয়েছে 14। দেখো 14 তো অবভিয়াসলি ডেসিমেল নাম্বার। আমি কেমন করে বুঝবো ডেসিমেল নাম্বার, এটা না, আমার পাশে দেখো ব্র্যাকেটের নিচে তোমার এখানে বেসটা তোমার দেওয়া থাকবে 10। তাহলে 14 অফ 10 মানে কি, নাম্বারটা তোমার হচ্ছে আমাদের 10 বেস নাম্বার, মানে তোমার ডেসিমেল নাম্বার। আর তাকে আমাকে কনভার্ট করতে বলেছে, আমাকে যে নাম্বারে কনভার্ট করতে বলেছে সেটা তোমার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলেছে। কি করে বুঝলাম, দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, আর দেখো এখানে তোমার কি দেওয়া আছে, বেসটা 2 দেওয়া আছে। তার মানে এটা কনফার্ম আমরা যে আমাকে এটা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন করতে দিয়েছে। ওকে, তো আমরা এটা আবার সলিউশনস করবো, কিভাবে আমরা কাজটা করতে পারি না, ডেসিমেল থেকে যখন বাইনারিতে যখন কনভার্ট করা হয়, তখন যে রুলসটা ফলো করা হয় বা যে মেথডটা ফলো করা হয়, সেই মেথডটাকে তোমার বলা হয় ডিভিশন মেথড।
ওকে, ডিভিশন মেথড। আমরা ডিভিশন করতে আমরা সবাই জানি, তাই না? ডিভিশন করতে আমরা সবাই জানি, ভাগ করতে আমরা সবাই জানি। তো ডেসিমেল থেকে যখন আমরা বাইনারি করব তখন কিন্তু আমাদের ইউজ করতে হয় ডিভিশন মেথড, আর যখন আমরা বাইনারি থেকে যখন আমরা ডেসিমেল করব তখন আমাকে ইউজ করতে হয় মাল্টিপ্লিকেশন মেথড। তাহলে এই দুটো মেথড কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে ডেসিমেল টু বাইনারি কনভার্সনের জন্য আমাকে ডিভাইড করতে হয়, আর বাইনারি থেকে ডেসিমেল করার জন্য কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশন করতে হয়। দ্যাট ইজ আ মাল্টিপ্লিকেশন মেথড। এবার এখানে ডিভিশন মেথডে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো আমাদের নাম্বারটা কি আছে 14, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাইং, আমি এভাবে লিখবো, একটু লিখে লিখে আমরা করব, অ্যাপ্লাইং ডিভিশন মেথড। ওকে, অ্যাপ্লাইং ডিভিশন মেথড আমি অ্যাপ্লাই করছি। তাহলে আমরা 14 কে ডিভিশন করব, আমি এভাবে ডিভিশন করব, কি দিয়ে করব না আমার রাইট হ্যান্ড সাইডের বেস দিয়ে ডিভিশন করব, তাই তো? তাহলে আমি ডেসিমেলকে ডিভিশন করছি কি দিয়ে না আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে না তার বেস কত না 2, তাহলে আমরা কিন্তু এখন 2 দিয়ে কিন্তু নাম্বারটাকে আমরা ডিভিশন করব। 2 7 14, এটা ভাগফল 7, আর ভাগশেষটা কি আছে মানে রিমাইন্ডার কি আছে না 0। তারপর দেখো একটা হাইফেন দিয়ে পাশে লিখে রাখলাম এই 0টাকে। আমি দেখো 7কে এখনো 2 দিয়ে ভাগ করা যায় বলে আমি 7কে আবার 2 দিয়ে ভাগ করছি। 2 3 6, আমার 1 থাকে রিমাইন্ডার বা ভাগশেষ, এখনো 3 পড়ে আছে, 3কে 2 দিয়ে ভাগ যায়, আমি 3কে আবার 2 দিয়ে ভাগ করছি। যতক্ষণ আমরা 1 পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাগ করতেই থাকবো, ঠিক আছে? দেখো 3কে এখন 2 দিয়ে ভাগ করছি, 2 1 এ 2, একটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কি পড়ে আছে 1 পড়ে আছে। 1কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ ভাগ করলে ফ্র্যাকশন চলে আসবে। আমি তো এখানে ফ্র্যাকশন চাইছি না, আমি এখানে পূর্ণ সংখ্যা চাইছি, ইন্টিজার চাইছি। ওকে, আমি এখানে ডেসিমেল নাম্বার চাইছি অ্যাকচুয়ালি, কারণ ইন্টিজার মানে কিন্তু ইন্টিজারের মধ্যে তোমার কিন্তু ডেসিমেল আবার তোমার ফ্র্যাকশনাল পার্টও কিন্তু থাকে। তাহলে আমার দেখো ভাগ করা শেষ হয়ে গেল। এবার যখনই ভাগ করা যখন শেষ হয়ে গেল, আমি এবার কি করব না এখান থেকে নাম্বারটাকে আমরা কালেক্ট করব যে আমার তাহলে বাইনারি কোনটা। তাহলে এখান থেকে তোমার বাইনারি নাম্বারটা কালেক্ট করতে দেখো, আমি দেখো দেখতে পাচ্ছি, দেখো আমার ডান দিকে দেখো 0 পড়ে আছে, দেখো এখানে দেখো 1 আছে, এখানে দেখো 1 আছে, এখানে দেখো 1 আছে। তাহলে নাম্বারটা তোমার কারেক্ট মানে এখান থেকে কালেক্ট করার নিয়মটা হচ্ছে ফ্রম দা বটম টু টপ। আমি ফার্স্টে কাকে দেখছি নাম্বারটা, দেখো ফার্স্ট আমি তোমার দেখছি দেখো 1 কে, দেখো ফার্স্ট আমার 1 আছে, আমি ফার্স্ট থেকে কালেক্ট করব। তারপরে আমি দেখো এই 1টাকে কালেক্ট করব, তারপরে আমি এই 1টাকে নেব, তারপরে আমি তোমার দেখো এই 0টাকে নেব। আমি কিন্তু এইভাবে কিন্তু কালেক্ট করতে করতে যাচ্ছি, তাই না? এটা আমার ডিরেকশনসটা কালেকশন করার, আমি হয়তো তোমার কালেক্ট করছি। আমি তাহলে কি পেয়ে গেলাম না দেখো 1 1 1 0, তাই না? 1 1 1 0 আমরা পেয়ে যাচ্ছি 1 1 1 0, তাই তো? আমি এখন কি বলতে পারি, সো 14 of 10 ইকুয়ালস টু তার ইকুইভ্যালেন্ট বাইনারি কত পেলাম আমরা 1110 অফ 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো? জাস্ট ভাগ করলাম, ছোটবেলায় যেমন ভাগ শিখেছি সেই ভাগটাই শিখছি এখানে। আমি ভাগফলটাকেও বসাচ্ছি, পাশে আমি হাইফেন দিয়ে ভাগশেষটাকে বসাচ্ছি। আর আমার যখন 1 চলে এসেছে আমি তখন আর ভাগ করতে পারছি না, আমি তখন কি করছি, আমি বটম থেকে টপ অ্যাপ্রোচ ফলো করে আমরা বটম টু টপ থেকে টপ পর্যন্ত আমরা নাম্বারগুলোকে জাস্ট আমি কালেক্ট করলাম। দেখো ফার্স্ট দেখো তোমার কে ছিল 1 ছিল বলে দেখো আমি এখানে 1 নিয়েছি, দেখেছো আমার এখানে 1 চলে এসেছে। তারপরে কে ছিল দেখো 1 ছিল বলে দেখো আমি এখানে 1টা নিয়েছি। ওকে, তারপরে দেখো কে ছিল এই 1টা, আমি দেখো এই 1টা এখানে বসিয়েছি। তারপরে দেখো কি ছিল 0টা, আমার দেখো আমি তোমার 0টাকে এখানে বসিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্সনের প্রসিডিউর। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এটাকে কিন্তু ভালো করে মনে রাখবো যে যদি বাঁ দিকে আমার 10 থাকে, ডান দিকে যদি আমার যে কোনো বেস থাক না কেন, তাহলে বাঁ দিকে 10 থাকা মানে কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে ডিভিশন মেথড। এটাকে ভালো করে মনে রাখো যে বাঁ দিকে যদি আমার ডেসিমাল নাম্বার থাকে লেফট হ্যান্ড সাইডে, ধরুন এটা আমার LHS, লেফট হ্যান্ড সাইডে যদি আমার ডেসিমাল নাম্বার থাকে তাহলে কিন্তু আমরা ডিভিশন মেথড অ্যাপ্লাই করব। আমি কি দিয়ে ডিভিশন করব না আমি রাইট হ্যান্ড সাইডের আমি বেস দিয়ে ডিভিশন করব। আমার এখানে তোমার থাকতেই পারতো যে এখানে 2 এর পরিবর্তে তোমার 8 থাকতে পারতো, আমার 16 থাকতে পারতো, তাই না? তা আমার ডান দিকের বেস দিয়ে কিন্তু আমি বাঁ দিকের নাম্বারটাকে ভাগ করব, এটা হচ্ছে মোদ্দা কথা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি কনভার্সন। ভালো করে ডেসিমেল টু বাইনারি কনভার্সন শেখো আর বাইনারি টু ডেসিমেল কনভার্সন শেখো, তাহলে কিন্তু আর কিচ্ছু শিখতে হবে না, বাকি কনভার্সনগুলো তোমার কিন্তু এই কনসেপ্ট থেকে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে,
এই দুটো রুলসকে জাস্ট মনে রাখো, ডিভিশন মেথড আর হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথড, আর কিচ্ছু জানতে হবে না, বাকিটা কিন্তু এমনি হয়ে যাবে নাম্বার সিস্টেমে। ওকে, তো এবার তোমার চলে আসবো আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন। ঠিক আছে, চলো যাই আমরা নেক্সট কনভার্সন, বাইনারি টু ডেসিমাল কনভার্সন। বাইনারি টু ডেসিমাল কনভার্সন। একটা এক্সাম্পল নি, প্রবলেম, একটা এক্সাম্পল নি। ওকে, ধরে নেওয়া যাক 1011, একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, আমাকে বলেছে এই বাইনারি নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করতে। তোমাকে এটা বলো তো যে এটা কত বিট বাইনারি নাম্বার, যেটা দেওয়া আছে কোশ্চেনে, কত বিট বাইনারি নাম্বার? 4 বিট বাইনারি নাম্বার। তাহলে এখন আমরা কি মেথড অ্যাপ্লাই করব এটাকে কনভার্সন করার জন্য? একটু কি বলছিলাম, কি মেথড অ্যাপ্লাই করব? মাল্টিপ্লাই মাল্টিপ্লিকেশন মেথড। মাল্টিপ্লাই বলবে না, বলবে যে মাল্টিপ্লিকেশন মেথড। ওকে, মাল্টিপ্লিকেশন ওকে স্যার মেথড। ওকে, তাহলে এখানে মাল্টিপ্লাই করবো, কাকে মাল্টিপ্লাই করবো না, বাঁ দিকে আমার বাইনারি আছে তাকে মাল্টিপ্লাই করবো। ওকে, এবার কি দিয়ে মাল্টিপ্লাই করবো না, বাঁ দিকের বেস দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে বাঁ দিকের বেস কি আছে, 2 আছে, 2 দিয়ে 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো কি করে মাল্টিপ্লাই করছি আমি। তাহলে আমার বাঁ দিকে তোমার আছে বাইনারি নাম্বার 1011, আমি নাম্বারটাকে একটু সেপারেট করে করে লিখে নিলাম 1011, যা থাকতো তাই লিখতাম। এখানে কি আছে 101 আছে, এবার 1 লিখে নিলাম। আমি এখন এই প্রত্যেকটা নাম্বারকে আমি পাশে ক্রস দিয়ে 2 বসিয়ে রাখছি, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। প্রত্যেকটা বিটকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আমি একটু আগে তোমাদেরকে ডেসিমেল নাম্বারের কনস্ট্রাকশন শিখিয়ে এসেছিলাম, তো সেখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই তো করব ঠিকই, 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব অ্যাকচুয়ালি। তো পাওয়ারটা আমার স্টার্ট হবে কি থেকে না, রাইট হ্যান্ড সাইডে দেখো তোমার 0 থেকে স্টার্ট হচ্ছে। তারপরে পাওয়ারটা কি আসবে 1, তারপরে পাওয়ারটা কি আসবে 2, তারপরে পাওয়ারটা কি আসবে 3। যদি আমার এখানে আরো কোনো বিট থাকতো, আমার কিন্তু পাওয়ারটা কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু লেফট হ্যান্ড সাইডে কিন্তু বাড়তে বাড়তে যেত। এবার দেখো আমি 4টে টার্ম পেয়ে গেছি, তাই না? আমার একটা করে টার্ম, তো এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা দেখো টার্ম পাচ্ছি। আমি তাহলে এটাকে কি অপারেশন করবো এদের মধ্যে না, যোগ করব, জাস্ট প্লেন যোগ করব, আর কিছু না। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করো, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে 1 ইন্টু 2 টু দি 3 মানে কত 8, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে কত না 2, আর দেখো এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কত না 1। ওকে, ক্যালকুলেশন করো, 8 পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি 0 পাচ্ছি, কারণ 0 ইন্টু 4 আছে। আমি এখান থেকে কি পাচ্ছি দেখো 2 পাচ্ছি, আর এখান থেকে কি পাচ্ছি না 1 পাচ্ছি। এবার যোগ করো, 8 প্লাস 2 প্লাস 1 কত আসছে, আসছে দেখো 11, তাই না? এটা ডেসিমেল নাম্বার, তাহলে আমি কি এখন কি পেয়ে গেলাম, সো 1011 কে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছিলাম, আমরা কি পেয়েছি ডেসিমেলে না, পেয়েছি আমরা 11, তাহলে 11 অফ 10। তো এটা আমার কাছে অ্যান্সার, এটা আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো বাইনারি টু ডেসিমেল কনভার্সন? হ্যাঁ স্যার ওকে, তাহলে একটু একটু ঝালিয়ে নাও যে যখন ডেসিমেল টু বাইনারি করছিলাম তখন আমরা ভাগ করেছিলাম, তাই তো, ভাগ করেছিলাম তখন। আর এখন আমরা বাইনারি টু ডেসিমেল করছি, এখন কিন্তু আমরা গুণ করছি বা মাল্টিপ্লিকেশন করছি। তাহলে এই দুটো রুলস কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করো, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে কি সমস্ত কনভার্সন তোমার কিন্তু অটোমেটিক্যালি তুমি করতে পারবে। এবার আমরা এই ডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমেল একটু শর্ট ট্রিক দেখবো। হ্যাঁ, চলো কি করে আমরা শর্টে করতে পারি, চলো শর্ট ট্রিক, আমরা একটু শর্ট ট্রিক দেখবো ডেসিমেল টু বাইনারি আর বাইনারি টু ডেসিমেলের। পরীক্ষায় আসলে কিন্তু তোমাকে আমি যেভাবে করলাম তোমাকে সেইভাবে করতে হবে, তখন কিন্তু তোমার শর্ট ট্রিক অ্যাপ্লাই করলে হবে না। তোমার ভেরিফাই করার জন্য তুমি শর্ট ট্রিকটা দিয়ে তুমি ভেরিফাই করতে পারো যে তুমি ঠিক করেছো না ভুল করেছো, ঠিক আছে, সেটা করতে পারো। তো ফার্স্ট আমরা ডেসিমেল টু বাইনারি করব শর্ট ট্রিক দিয়ে। ধরে নাও তোমাকে দেওয়া আছে হয়তো 12 দেওয়া আছে অফ 10, ডেসিমেল নাম্বার অবভিয়াসলি 12টা, তাকে বলেছে তোমাকে বাইনারি করতে হবে। ঠিক আছে, তো আমরা তো জানি যে স্যার ডেসিমেল থেকে বাইনারি করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কাকে না 12কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 12কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করতে পারি আমরা, যেটা আমরা শিখে এসেছি 2 6 12, ভাগশেষ পড়ে আছে 0,
আমি আবার 6কে 2 দিয়ে ভাগ করছি, 2 3 6, ভাগশেষ পড়ে আছে 0। আমি আবার 3কে 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, আমার ভাগশেষ পড়ে আছে 1। তাহলে এখন দেখো নিচ থেকে ওপর দিকে কালেক্ট করার নিয়ম, আমরা কি পেয়ে যাচ্ছি 1 1 0 0। স্যার আমার 1 1 0 0টা হচ্ছে অ্যান্সার, কিন্তু এটা তোমাদের নর্মাল নিয়ম। তো এখানে শর্ট ট্রিকটা কি হলো? কি শর্ট ট্রিক হলো না? তো এবার শর্ট ট্রিকটা আমি বলবো, দেখো তোমাকে আমি বলবো যে একটা ছোট্ট 4টে নাম্বার তোমাকে মনে রাখতে হবে। কি নাম্বার? না, তোমাকে নাম্বারটা মনে রাখতে হবে 8 4 2 1। ওকে, তুমি এই 4টে নাম্বার তুমি মনে রাখবে, 4টে তুমি ডিজিট তুমি মনে রাখবে, 8 4 2 1। ঠিক আছে? তাহলে তোমাকে 12 থেকে তোমাকে বাইনারি করতে বলেছে, 12কে তোমাকে বাইনারি করতে বলেছে। তাহলে এখন তুমি আমাকে বলো যে এই 8 4 2 1, এই 8 4 2 1, এই 4টের মধ্যে 12 তৈরি করতে গেলে আমার কোনগুলো ডিজিট দরকার পড়ে, যেগুলোকে যোগ করে আমি 12 করতে পারবো? বলো কোনগুলো আমার 12 করতে কি কি লাগে? বলো কি লাগে 12 করতে? 8 8 and plus 4. 8 and 4 লাগে। আমি তোমাকে বললাম যে এই 8 তোমার লাগছে আর তোমার 4 লাগছে 12 করতে গেলে। তুমি 8 এর তলায় 1 বসিয়ে দাও আর 4 এর তলায় 1 বসিয়ে দাও। আর তোমার যাকে দরকার লাগলো না, দেখো তোমার 2 লাগেনি আর দেখো 1 লাগেনি, তার তলায় তুমি 0 বসিয়ে দাও। তাহলে পাচ্ছি আমরা 12 of 10 equals to, পাচ্ছি 1 1 0 0। ইয়েস অর নো? পেলাম তো বাইনারিতে এটা? হ্যাঁ স্যার। পাচ্ছি? হ্যাঁ। এবার প্রশ্ন হবে যে স্যার কেন আমরা 8 4 2 1 কেন মনে রাখবো? 8 4 2 1টা কেন মনে রাখবো? আপনি কেন 8 4 2 1 বললেন? না, আমি বললাম, আমি 1 বললাম কেন না, 1 মানেই হচ্ছে 2 টু দি পাওয়ার 0। আমি 2 বললাম কেন না, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তার জন্য 2 বলেছি। আমি 4 কেন বলেছি না, 4 মানে তোমার 2 টু দি পাওয়ার 2। আর আমি 8 কেন বলেছি না, 8 মানে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 3। আর কোনো প্রশ্ন আছে যে আমি কেন 8 4 2 1 বলেছিলাম? তাহলে আমি 8 4 2 1 দিয়ে আমরা কত পর্যন্ত নাম্বারের আমরা বাইনারি করতে পারবো? যদি কোশ্চেন দেয় যে 8 4 2 1 দিয়ে আমি কত পর্যন্ত নাম্বারে বাইনারি করতে পারবো, বলো দেখি, কে পারবে বলতে দেখি? 8 4 2 1 দিয়ে আমি কত পর্যন্ত নাম্বারে বাইনারি করতে পারবো, ডেসিমেল নাম্বারে? যোগ করলেই বেরিয়ে যাবে। 8 4 12 দিয়ে 14 15। আমি ম্যাক্সিমাম 15 পর্যন্ত, মানে আমি 0 থেকে 15 পর্যন্ত নাম্বারের আমরা বাইনারি করতে পারবো এর থেকে, তাই তো? তাহলে স্যার যদি আমাদের 17 কে বলে বাইনারি করতে, তখন স্যার কি করবো? যদি আমাকে 17 of 10 দিয়ে বলে যে এই নাম্বারটাকে বাইনারি করতে, তো আমি তো ভাগ করার নিয়ম তো জানি, কিন্তু শর্ট ট্রিক দিয়ে কি করে করবো? না, তখন আমাদের এই 8 4 2 1 হবে না, তখন আমাকে ইউজ করতে হবে 8 4 2 1। তো আমরা জানি 8 4 2 1 ছাড়া, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3 মানে হবে 8 পেয়েছিলাম, তাহলে আমাকে আরেকটা ঘর বাড়াতে হবে। তো তাহলে তোমার কি আসছে? 2 টু দি পাওয়ার 4 আসবে, তার মানে কত না 16 আসবে। ইয়েস অর নো? তাহলে এখন তোমাকে মনে রাখতে হবে যে 16 8 4 2 1। তাহলে 16 8 4 2 1 থেকে তুমি 17 তৈরি করতে পারবে না। 17 করতে দেখো তোমার লাগে 16 লাগে, আর তোমার দেখো লাগে 1, তাই না? এখন তুমি কি বলেছিলাম যে 16 তোমার যাকে দরকার লাগছে তাকে তুমি তার তলায় 1 বসাও, আর যাকে তোমার লাগছে না তার তলায় তুমি 0 বসাও। দেখো তুমি পাচ্ছ 1 0 0 1। অতএব 17 of 10 মানেই হচ্ছে তোমার 1 0 0 1। পাচ্ছ করতে? ইয়েস অর নো? পারছি করতে, আমরা পারছি করতে, হুম। তাই তো? হ্যাঁ তাহলে আমাদেরকে জানতে হবে যে 16 8 4 2 1 দিয়ে আমি ম্যাক্সিমাম কতগুলো নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, ডেসিমেল নাম্বারকে? না 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, মানে 24 28 30 31। অর্থাৎ 0 থেকে 31 পর্যন্ত এই ডেসিমেল নাম্বারগুলোকে যদি আমি 5 বিটে রিপ্রেজেন্ট করতে চাই, তখন কিন্তু আমরা 16 8 4 2 1 আমরা ব্যবহার করতে পারবো। তো যত তোমার রেঞ্জের নাম্বার আসবে, তোমাকে সেরকম ভাবে তোমাকে এই পাওয়ারটা তোমাকে বাড়ি বাড়ি যেতে হবে। এরপরে তোমার পাওয়ারটা 2 টু দি পাওয়ার 5 আসবে, তারপর তোমার 2 টু দি পাওয়ার 6 আসবে, 2 টু দি পাওয়ার 7 আসবে, তোমার যেমন না রেঞ্জের নাম্বার থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি শর্ট ট্রিক। ওকে, কি সহজ না কঠিন এটা? ভাল লাগলো? এটা সহজ না কঠিন? স্যার। হুম, সহজ। সহজ। বেশ, আমি এবার তোমাকে শেখাবো যে বাইনারি টু ডেসিমেলের শর্ট ট্রিক। আর শেখানো কিছু নেই, অলরেডি কিন্তু আমার শর্ট ট্রিক কিন্তু আমরা জেনে গেছি। তাহলে এখন বাইনারি টু আমরা ডেসিমেল করব এই সেম কনসেপ্ট দিয়ে। তোমাকে বলেছে যে 1 1
01 বাইনারি নাম্বার অবভিয়াসলি। তাকে তোমাকে বলেছে এই নাম্বারটাকে তোমাকে ডেসিমাল করতে হবে, ওকে। আমি শর্ট ট্রিক দিয়ে করবো, আমি জানি যে কোনো বাইনারিকে তোমার ডেসিমাল করতে গেলে আমাকে মাল্টিপ্লিকেশন মেথড ব্যবহার করতে হয়, আমাকে 2 এর পাওয়ার দিয়ে প্রতিটা বিটকে আমাকে মাল্টিপ্লাই করতে হতো, যেটা আমরা আগে শিখে এসেছি। ঠিক আছে, আমি তোমাকে বললাম কি দেওয়া আছে নাম্বারটা, তুমি বললে যে স্যার নাম্বারটা দেওয়া আছে 1101, আমরা বসিয়ে নাও নাম্বারটা, তুমি বসিয়ে নিলে। আমি বললাম যে তুমি এই নাম্বারটার মাথায় এই 4টে বিট তো, তুমি তাহলে 8421 বসিয়ে দাও, তুমি 8421 বসিয়ে দিলে। আমি বললাম মনে মনে তুমি গুণ করে যোগ করে দাও, ওপর নিচে তুমি গুণ করে যোগ করে দাও। ঠিক আছে, তুমি দেখো এবার তুমি কিন্তু ভাবছো মনে মনে যে 8 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, তার কথা হচ্ছে 8 4 12 আর 1 হচ্ছে 13, পাচ্ছ 13 পাচ্ছি। 1101 অফ 2 ইকুয়ালস টু কত পেয়ে গেলাম মুখে মুখে, দেখো পেয়ে গেলাম তোমার 13 অফ 10। দেখো পাচ্ছি কিনা, ইয়েস অর নো? তাই তো হচ্ছে, পারছি করতে, কিছুই করিনি আমি এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করেছি, প্লাস করেছি, এর সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, প্লাস করেছি, এর সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, প্লাস করেছি, এর সাথে এটাকে মাল্টিপ্লাই করেছি, আর কিছুই করিনি, এটুকুই জাস্ট করেছি। ঠিক আছে, বোঝা গেছে সবার? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট। আমরা দুটো নাম্বার সিস্টেম পড়লাম, আমরা নেক্সট দিন পড়বো অক্টাল আর হেক্সাডেসিমাল, দিয়ে তাদের মধ্যে কনভার্সন শিখবো, তারপরে শিখবো যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তারপরে শিখবো ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, বা ওই নাম্বার থেকে এই নাম্বার কি করে আসবো। ঠিক আছে, তো আমার কিন্তু সেই একই লজিক কাজে লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা কি করে ডেসিমাল থেকে বাইনারি করি আর কি করে আমরা বাইনারি থেকে ডেসিমাল করি। এই মাল্টিপ্লিকেশন মেথড আর ডিভিশন মেথড কিন্তু ভালো করে মনে রাখো, আমাদের প্রত্যেকটা নাম্বার সিস্টেমের কনভার্সনে কিন্তু আইদার ডিভিশন মেথড ইউজ হবে কিংবা আমাদের মাল্টিপ্লিকেশন মেথড ইউজ হবে, সেটা কিন্তু তোমার ডিপেন্ড করবে যে তোমার নাম্বারটা কিরকম ভাবে আছে, কি দেওয়া আছে আর কি বের করতে হবে। যদি বাঁ দিকে 10 থাকে, ডান দিকে যা খুশি থাক না কেন, তুমি কিন্তু নাম্বারটা তোমাকে কিন্তু তখন তোমাকে কনভার্সন করতে তোমাকে ডিভিশন মেথড ব্যবহার করতে হবে। আর যদি তোমার ডেসিমেল যদি তোমার ডান দিকে থাকে, ঠিক আছে, তখন তুমি বাঁ দিকের নাম্বারগুলোর সাথে তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে ডেসিমেল যদি বাঁ দিকে থাকে তাহলে আমাকে ডিভিশন করতে হবে, আর ডেসিমেল যদি আমার ডান দিকে থাকে তাহলে আমাকে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হবে। এইটুকু জাস্ট তুমি মনে রাখো। এবার আমরা বাইনারি শিখেছি, তো আমি বাইনারি বেস দিয়ে মাল্টিপ্লাই করেছি। যদি আমার এখানে অক্টাল থাকতো, 8 থাকতো, আমি 8 বেস দিয়ে মাল্টিপ্লাই করতাম, 8 পাওয়ার দিয়ে। আমার যেখানে তোমার বাদিকে যদি তোমার থাকতো হেক্সাডেসিমাল 16, আমি তখন 16 তোমার পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতাম, একই কনসেপ্ট। ঠিক আছে, তো সেটা আমরা নেক্সট দিনে আমরা সেটা শিখবো। আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল আমরা নেক্সট দিনে শিখে তারপরে আমরা রেস্ট অফ দ্য কনভার্সন আমরা সেখানে পারফর্ম করব। ঠিক আছে, ওকে, সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা আজ যা পড়ালাম, সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন তোমাদের আজকের টপিক থেকে? কোনো কোশ্চেন যেটা বুঝতে অসুবিধা হয়েছে বা যেটা বুঝতে পারোনি? কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? তো ক্লাসটা ইন্টারেস্টিং ছিল না মানে বোর লাগছিল ক্লাসটা? স্যার বলছি শর্ট ফর্মটা তো এক্সামে ইউজ করব না? না, শর্ট যে ট্রিকটা ওটা এক্সামে ইউজ করবে না। আমি যে প্রসেস দিয়ে দেখিয়েছি এক্সামে আসলে তুমি প্রসেস দিয়ে করবে, ঠিক আছে? আর তোমার ভেরিফিকেশন করার জন্য রেজাল্টটা ঠিক করলে না ভুল করলে তখন তুমি শর্ট ট্রিকটা বা পাশে রাফে তুমি ব্যবহার করে দেখতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস সবাই ভালো লেগেছে? ইয়েস অর নো? Yes, sir. হুম, Yes, sir. ইয়েস হ্যাঁ স্যার। ওকে। তো কম্পিউটার সায়েন্সের
প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এরকম ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, ইন্টারেস্ট সমস্ত সাবজেক্টের মধ্যেই আছে যদি তুমি বুঝতে পারো, কিন্তু কম্পিউটার সায়েন্সে কিন্তু সাবজেক্ট সব কিন্তু লজিক্যাল বেসড, তাই না? এখানে কিন্তু মানে সব তোমাকে বুঝতে হবে, অ্যাকচুয়ালি না বুঝলে খুব ভালো লাগবে, হ্যাঁ খুব ইন্টারেস্টিং লাগবে। ওকে, তো ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করব। আর আমি ক্লাসরুমের লিঙ্ক রাতে আমি প্রোভাইড করছি, সবাই ক্লাসরুমে জয়েন করে যাবে। আর আজকে ক্লাসের রেকর্ডিংটা আমি ক্লাসরুমে আজকে রাত্রি 12টার মধ্যে আপলোড করে দেবো। ওকে, আর বোর্ড ওয়ার্কটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করবো, বোর্ড ওয়ার্কগুলো তোমাকে সবাই একটু প্রিজার্ভ করবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজ শেষ করি, চলো গুড নাইট। Okay. গুড নাইট। চলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট, চলো।